রঘু ডাকাত নামটা শুনেই কীরকম আতঙ্কিত হয়ে পড়েন না? একটা ভয়ে হাড় হিম হয়ে ওঠে এই নামটা শুনলে। একটা সময় এই নামটি একটি আতঙ্কের নাম ছিল, ঘরে ঘরে এটি একটি সন্ত্রাসের নাম ছিল, একটা ভীতির নাম ছিল। কিন্তু সমাজে সমস্ত বর্গের মানুষের কাছে কি এটা একটা আতঙ্কের নাম ছিল? একদমই নয়। এমন বহু মানুষ ছিল যারা কিনা এই ব্যক্তিত্বের কাছ থেকে অনেক উপকৃত হয়েছিলেন। এই নামটি বহু মানুষের কাছেই একটি ভরসার নাম ছিল, একটি আবেগের নাম ছিল, রক্ষাকর্তার নাম ছিল, স্বস্তির নাম ছিল, একটি মেসিহার নাম ছিল। আজকে তাকে নিয়ে আলোচনা করছি আমরা এই কারণে, কারণ আজকে আমরা এমনই একটি স্থানে এসেছি যার সাথে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং শুধুমাত্র তিনি নন, এই স্থানের সাথে বাংলার আরও একজন প্রসিদ্ধ ডাকাতের নাম যুক্ত রয়েছে, যার নাম বিদু ডাকাত। একটা সময় বঙ্গতে এরকম বহু ডাকাতের উৎপত্তি হয়েছিল, যারা কিনা শুধুমাত্র কিন্তু ডাকাতি করার জন্য ডাকাতি করতেন না, তারা কিন্তু ডাকাতিটাকে একটা প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। তা হঠাৎ রঘু ডাকাত বা বিদু ডাকাত তারা হঠাৎ ডাকাতিটাকে কেন বেছে নিলেন? শুধুমাত্র কি তাদের শখের জন্য, নাকি তারাও একটা প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন তাদের এই ডাকাতির মাধ্যমে? আসল সত্য ঘটনাটা কি তা আজকে আমরা জেনে নেব। নমস্কার, আমি অয়ন এবং আপনাদের নিয়ে চলে এসেছি আমাদের নতুন চ্যানেল কৌতূহলীকে। নামটা শুনেই বুঝতে পাচ্ছেন যে আমরা নানান বিষয়ে ভীষণ রকম কৌতূহলী এবং ততটাই আমরা আগ্রহী আমাদের কৌতূহলটা আপনাদের কাছে তুলে ধরতে। আপনাদেরকে সঙ্গে নিয়ে এই নতুন যাত্রায় পাড়ি দিতে চাই। এমন অনেক বিষয় আপনাদের কাছে তুলে ধরব যা আপনাদেরকে শুধু তথ্যই দেবে না, আপনাদেরকে অনেক অজানা জিনিস সম্বন্ধে জানাবে এবং একই সাথে আপনাদেরকে বিনোদন দেওয়ারও চেষ্টা করবে। আজকে আমরা যে দুজন ব্যক্তিত্বকে আমাদের সঙ্গে পেয়েছি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। এই মন্দিরের পরিচালন কমিটির একজন অত্যন্ত সম্মানীয় সদস্য, শ্রদ্ধেয় শ্রী কার্তিক ভৌমিক মহাশয়, এবং এই মন্দিরের প্রধান পুরোহিত শ্রদ্ধেয় শ্রী সুমন চক্রবর্তী মহাশয়। নমস্কার, আপনাদের অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। এই মন্দির যার প্রাঙ্গণে আমরা এখন বসে আছি খুবই প্রসিদ্ধ মন্দির, আমরা অনেক নাম শুনেছি। তা এই মন্দিরটি যে ডাকাত কালী বাড়ি হিসেবে বা ডাকাত কালী মন্দির হিসেবে যে বেশি পরিচিতি পেয়েছে, তা এর জন্য আমরা কাকে বেশি প্রাধান্য দেব, বিদু ডাকাতকে না রঘু ডাকাতকে? প্রথমেই বলি, দেখুন আপনারা যে এই যে কালীবাড়িটি দেখছেন, এটা হচ্ছে বিদু ডাকাতের কালীবাড়ি। আচ্ছা, মানে স্রষ্টা মানে এই মন্দির তৈরি করেছিলেন, এই প্রতিষ্ঠিত হচ্ছে বিদু ডাকাতের হাতে। আচ্ছা, যেটা যেটা আমরা জেনেছি বা বইতে পেয়েছি বা তাদের আরও আমাদের যারা পূর্বপুরুষরা আছে তাদের মুখে আমরা শুনেছি এটা হচ্ছে বিদু ডাকাতের কালীবাড়ি, কিন্তু লোকে বলে এটা রঘু ডাকাতের কালীবাড়ি। আচ্ছা, কিভাবে কেন? যেহেতু রঘুর এখানে আনাগোনা ছিল, সে তো আমরা বিস্তারিত আরো অনেক কিছু বলবো, আপনি প্রশ্ন করুন আমাকে, আমি বলবো। না, তাহলে কে আগে শুরু করেছিলেন, মানে রঘু ডাকাতের? বিদু ডাকাত এই মন্দিরে প্রতিষ্ঠিত। আচ্ছা, তাহলে বিদু ডাকাতের সাথে রঘু ডাকাতের পরিচয়টা কিভাবে? এরা দুজন সহোদর ভাই ছিলেন। আচ্ছা, সহোদর ভাই ছিলেন এনারা, রঘু ডাকাত আর বিদু ডাকাত। যেহেতু আমরা যেটা পড়েছি বা জানতে পেরেছি, এরা দুজনে সহোদর ভাই ছিলেন। তখন দেখুন, তখনকার সময় যেটা বলি, তখনকার সময় যে বাংলার ডাকাত, এটা নিশ্চয়ই আপনি জেনে থাকবেন কোথাও। বাংলা সেই সময় বাংলার অনেক ডাকাত ছিল, সমানভাবেই দুজনেরই সমান। এই দুজনে এখানে আনাগোনা করতেন। হ্যাঁ, ওদের ঘাঁটি ছিল এটা। এই যে রঘু ডাকাত আর বিদু ডাকাত, এদের বাড়ি ছিল জয়পুর, মগরা জয়পুর। এরা দুজনেই সহোদর ভাই ছিল। আমি উদ্যোগ নিয়েছি, আপনি আমার ভাই, আপনি আমায় সাহায্য করেছেন। রঘু বিদু সমানভাবে দুজনে পারদর্শিক ছিল। বিদু ছিল একটুখানি হালকা স্বভাবের, হালকা মেজাজের, আর রঘু ছিল একটু উগ্র মেজাজের। হ্যাঁ, যার জন্য রঘু এখন সব জায়গায় রঘু 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 রঘু। হ্যাঁ, মানে সম্প্রতি রঘু ডাকাত চরিত্রটাই নিয়ে একটি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটি সিনেমাও বানানো হয়েছে তার চরিত্র। তার মানে তার চরিত্রের মধ্যে একটা উগ্রতা ছিল, তার চরিত্রের মধ্যে একটা আগ্রাসী মনোভাব ছিল, যেটা তার ভাইয়ের মধ্যে হয়তো অতটা ছিল না। এটাই এবার এদের আঘাত হয়ে যাওয়ার পিছনে যেসব কারণ, এরা তো লোকের বাড়িতে জমিদারি
জমিদারদের বাড়িতে এর বাবা কাকারা কাজ করতো। আচ্ছা এরা কিসেন ছিল, দিনের বেলা কাজ করতো জমিদারের বাড়িতে, আর রাত্রিবেলা গিয়ে ডাকাতি করতো। সন্ধ্যের পর থেকে এরা মাকে আরাধনা করতো, বিকেলের পর থেকে। আচ্ছা সব এইখানে তো ধরো কারুর এখানে এক জায়গায় কারুর বাড়ি ছিল না, এদের 41 জন থেকে 42 জনের একটা ডাকাতের টিম ছিল। আচ্ছা টিম ছাড়া ডাকাতি হবে না। হ্যাঁ সে তো 41-42 জনের একটা টিম ছিল, যে টিমটা ধরো এখান থেকে কারুর বাড়ি হয়তো ওলবায়, কারুর বাড়ি আগনায়, কারুর বাড়ি খেয়ে, কারুর বাড়ি মেয়ে, কারুর বাড়ি খলসি, সব এখানে এসে জড়ো হতো আচ্ছা এবং এখানে এসে প্রশিক্ষণ হতো তাদের। ও আচ্ছা, মানে এটা একটা ট্রেনিং সেন্টারও ছিল। ট্রেনিং সেন্টার ছিল। আচ্ছা এখানে লাঠি খেলা, বল্লম খেলা, রণপায়ে চলা, তোমাকে প্রশিক্ষণ দিতে হবে তো। তুমি ডাকাতি যে করতে যাবে তোমাকে অস্ত্র ঘোরানো, আচ্ছা অস্ত্র প্রশিক্ষণ চলতো। অস্ত্র প্রশিক্ষণ চলতো। সঙ্গে সঙ্গে এই যে কোথায় ডাকাতি হবে তারও প্ল্যান, গ্রুপ প্ল্যান সব এরা এখান থেকেই বসে করতো। ডাকাতি যখন করতো তারা তখন চিঠি দিয়ে দিত, আগে জমিদারদের বাড়িতে চিঠি দিয়ে দিত যে আমরা অমুক দিন যাবো ডাকাতি করতে, ঠিক আছে, তোমরা জিনিসপত্র বাড়ির বাইরে বার করে রাখবে। মানে ডাকাতির মধ্যেও তিনি একটা শৃঙ্খলা রাখতেন, একটা যে আগের শৃঙ্খলা থেকে একটা আলাদা রাখতেন, জানে এই যে- বার্তা পাঠিয়ে দিতেন। এই যে চলচ্চিত্র আমরা শুনতে পাচ্ছি, সমালোচনায় শুনতে পাচ্ছি রঘু ডাকাত ওই নায়িকা নিয়ে গান ফান করেছে, হ্যান ত্যান, এসব ছিল না। রঘু ডাকাত মেয়েদের মা বলে সম্বোধন করতো সব সময়ের জন্য, বা বীরু ডাকাত মেয়েদের মা বলে সম্মান করতো। কেননা না ওরা ইংরেজদের উপরে খুব অত্যাচারিত হয়েছিল, ওর মা বাবা চোখের সামনে দেখেছে মাকে অত্যাচারিত হতে। হ্যাঁ আচ্ছা এই এই ইতিহাসটা মানে আমি আপনাকে এখনই প্রশ্নটা করতাম যে হঠাৎ তারা ডাকাতির পথটাই কেন বেছে নিলেন? মানে একটা সাধারণ মানুষ থেকে তারা হঠাৎ ডাকাতির পথটা বেছে নিলেন, মানে এতটা তারা নৃশংস হয়ে পড়লেন। তা এটা কি শুধুমাত্র ডাকাতির কারণের জন্যই বা শুধুমাত্র অর্থ লুট করবার জন্যই কি তাদের এই মনোভাব, নাকি এর পেছনে কোনো ব্যক্তিগত ক্ষোভ বা ব্যক্তিগত প্রতিহিংসা না না, বা কোনো একটা ব্যক্তিগত স্বার্থেই একটা ব্যক্তিগত তো প্রতিহিংসা আছেই। ব্যক্তিগত কিরাম প্রতিহিংসা, ধরুন জমিদার বা ইংরেজ, তখন তো ইংরেজ আমল, সেই সময় ওরা শোষণ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ওর বাবা সেই সময় ইয়ে করে মারা গেছে, হ্যাঁ, মার উপর অত্যাচার হয়েছে, সেসব বাচ্চারা তখন ওদের খুবই সবে ওরা তখন যৌবনকাল বেড়ে মানে উঠছে। বাবাকে মারা গেছিলেন না তাকে হত্যা করা বাবা হয়েছিল? হোককে হত্যা করা হয়েছিল। আচ্ছা আচ্ছা সেই সময় ওরা দেখেছে চোখের সামনে, সেই প্রতিহিংসাতে ওরা আঘাত হয়ে উঠেছিল। মানে এই হত্যার পেছনে হত্যার কারা দায়ী ছিল? পেছনে- ব্রিটিশরা? হ্যাঁ, ব্রিটিশরা অবশ্যই দায়ী কি ছিল। কি কারণ? ব্রিটিশরা ওই নীল চাষ, ফিল চাষের ব্যাপার ছিল। আচ্ছা, হ্যাঁ, তখন নীল চাষের জন্য বারণ করেছিল, যে তখন এরা বলেছিল না আমরা করবো না। আচ্ছা এইসব কারণের জন্যই একটা মানে বাবাও সেই সময় প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করেছিল, যার ফলস্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবং বাবার মৃত্যু সেই চোখের সামনে দেখেছিল, তার ভেতর থেকে তার ভেতরে একটা প্রতিহিংসার আগুন তৈরি হয়। বাবার মৃত্যু, মায়ের ওই একটা ইয়ে সবকিছু দেখেছিল, দেখার পরে একটা মনের মধ্যে যে বড় লোক থেকে নিয়ে যায় গরিবদের মধ্যে, আমি যা নিয়ে আসতো গরিবদের মধ্যেই বিলিয়ে দিত। ধরো কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, কারোর বাবা মারা গেছে শ্রাদ্ধ হবে, কারোর বাড়ি হচ্ছে না, কারোর বাড়ি তৈরি করতে হবে, কারোর টালির চাল নেই। হ্যাঁ, তার মানে মানে উনি ডাকাতি করতেন হচ্ছে যারা সম্ভ্রান্ত বা মানে জমিদার পরিবারের যারা, এবং বিশেষ করে যারা ব্রিটিশ শাসকদের যারা অনুচর ছিল, তাদের তো দেখলেই এখানে নরবলি দিয়ে দিত। আচ্ছা আচ্ছা ব্রিটিশ এখান থেকে যেতে পারতো না, গেলেই এখান থেকে নরবলি হয়েছে। যদি কেউ একা একা যেত এখান থেকে, তাহলে এখানে 100 নরবলি হতো। কিন্তু সেই ধন সম্পদ লুট করে যে নিজে সেটা ভোগ করা তা তিনি করতেন না, উল্টে তিনি গরিবদের মধ্যে, মানে বলতে গেলে তিনি রবিন হুড ছিলেন। রবিন হুড একদম, মানে গরিব মানুষের কাছে উনি ভগবান হয়ে মেসিহা হয়ে উঠেছেন। মেসিহা হয়ে এরমও আশীর্বাদ পেয়েছে উনি, যে বাংলার মায়েরা বলেছে যেন বাংলার ঘরে ঘরে এরম একটা করে রঘু জন্মায় বা বিদু জন্মায়। মানে আমি শুনেছি উনি নারীদের কোনোদিনও অত্যাচার করেননি। ইনফ্যাক্ট আমি এটাও শুনেছি যে উনি কোনো নারীদের কাছ থেকে অলংকার জোর করে নিতেন না, ছিনিয়ে নিতেন। ওই যে বললাম চিঠি দিয়ে বলতো বাইরে বার করে রাখবে, আমি আগেই বললাম, ওরা আগে চিঠি দিয়ে দিত, 15 দিন আগে চিঠি দিত, চিঠি দিয়ে চলে যেত। ওরা শুধু মায়ের চিঠি দিত যে এরকম সময় মালটা আমরা যাব, বাইরে বার করে রাখবে। আচ্ছা, ওরা যেত বাইরে থেকে মাল বার করে, মানে গরিব, শিশু, বৃদ্ধ, নারী সবাইকে, এদেরকে কোনোদিনও তিনি অত্যাচার করেন না। এরমও সময় গেছে, এই খলসিতে বাড়ি, হ্যাঁ, খলসিতে বাড়ি, গঙ্গা চান করতে গেছে, দুপুর হয়ে গেছে, নাতনির বিয়ে, শাখা পলাতে নিয়ে এসেছে,
শাখা পলা পড়াতে গঙ্গা চান করতে নিয়ে যাচ্ছে, গঙ্গা চান করে বাড়ি ফিরছে। এখানে মায়ের মন্দির, একটু মুড়ি ফুড়ি নিয়ে এসেছে, খাবে, তখনকার দিনে মুড়ি ফুড়ি নিয়ে এসেছে, একটু খাবে, খেয়ে আবার যাবে রেস্ট নিয়ে। এখান থেকে খলসিগ্রাম বাড়ি, ঠিক আছে। তা সেই সময় টাকার দল চলে এসেছে, রঘু চলে এসেছে, বিদু চলে এসেছে। চলে এসে তখন দেখতে বলতে এরকম একটা মেয়ে, এরকম একটা বিধবা বুড়ির সঙ্গে বসে আছে। তখন বলছে তোমরা এখানে বসে আছো কী ব্যাপার, এখানে এরম এরম বসে আছো এখানে তোমরা? বলছে দেখ বাবা, মেয়েটার তো বিয়ে কালকে, হ্যাঁ এরম কিছুই করতে পারিনি, তাই গঙ্গা চান করতে নিয়ে এসেছিলাম। তা কোথায় বাড়ি মা? অমুক জায়গায় বাড়ি। বলছে গ্রামের লোককে নেমন্তন্ন করেছো? বলছে না, নেমন্তন্ন কিছুই করতে পারিনি বাবা, কেউ ওই কোনো মতে বিয়ে দিয়ে দেবো, মেয়েটা পার করতে পারলে বাঁচি। এরম ও গল্প করেছে। বলছে জানো না এখানে আঘাত আছে? বলছে হ্যাঁ জানি তো বাবা। বলছে তাহলে তুমি এখানে বসে আছো, ধরে এখানে? বলছে ধরলে আর কী করবে, কিছুই তো নেই আমাদের কাছে, বুড়ো আর বুড়ি, হ্যাঁ। এরকম গল্প করছে, করে বলেছে যাও তোমরা এক কাজ করো, গ্রামের সব লোককে নেমন্তন্ন করে দাও, আর কি কি অলংকার লাগবে মেয়ের আমাকে বলবে, আমি ইয়ে করে দেবো, ঠিক আছে? তুমি গ্রামের সব লোককে নেমন্তন্ন করে দাও। বলছে আমার কাছে অত পয়সা কোথায়? বলছে তুমি যাও না, করো না, তোমার কাছে সব মাল পৌঁছে যাবে বাড়িতে, তুমি শুধু তোমার বাড়িটা কোথায় বলো। এরকম বলেছে, বাড়ির ঠিকানা মেকানা বলেছে। উনিও বিশ্বাস করতে পারছে না যে ইনিই ডাকাত, উনি জানেও না ইনি ডাকাত, ঠিক আছে। উনিকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ। বলছে এরম 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 এখানে আসবি না, বসবি না, এখানে ডাকাত আছে, এরম বলেছে। বলার পরে ওরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে তার পরের দিন দেখছি গরুর গাড়ি করে মাল যাচ্ছে। আচ্ছা, একটা মুদি মানে সমস্ত পণের ব্যবস্থা উনি করে দিয়েছিলেন? পণের ব্যবস্থার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আরে বাহ, খাওয়া দাওয়ার ব্যবস্থা, দুটো গরুর মানে গাড়ি, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সবকিছু টোটালটা, সমস্ত অলংকার হোক যা কিছু সবকিছু দিয়ে গরুর গাড়ি করে, দুটো গরুর গাড়ি দিয়ে পাঠিয়েছে। আচ্ছা, পাঠিয়ে তো বিয়েটা হয়ে গেছে। তারপরে একদিন কোনো কারণে উনি ওখানে গেছে। বলছে তুমি বলছিলে রঘু ডাকাত, তুমি ডাকাত দেখেছো? বলছে হ্যাঁ। না আমি তো ডাকাত দেখিনি। তখন বলছে দেখো আমি সেই ডাকাত, আমার নাম। তখন তিনি নিজের পরিচয় দেয়। তখন উনি ভদ্রমহিলা বলেছিল যে বাংলার ঘরে ঘরে যেন তোমার মতো রঘু একটা করে জন্মায়। তার মানে দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে ওই মানুষটির বিশ্লেষণ কিভাবে করা হবে। যেমন ব্রিটিশদের কাছে তিনি ছিলেন একজন ডাকাত, লুটেরা, কিন্তু আবার গরিব মানুষদের কাছে তিনি ছিলেন একজন ত্রাতা। ব্রিটিশরা কেন বলেছিল? যাতে ওদের মারতে সুবিধা হয় বা ধরতে সুবিধা হয়, উপাধি দিয়েছিল, ডাকাত উপাধি দিয়েছিল। মানে মূলত এই যে নরবলিটা হতো, এটা কি শুধুমাত্র যাদের ওপরে তাদের ক্ষোভ ছিল বা রাগ ছিল তাদেরকেই শুধু কি হত্যা করা হতো, নরবলি দেওয়া হতো, নাকি সাধারণ মানুষদেরকেও এখানে? এরা বলে যেত মাকে, ডাকাতি করতে যাবার আগে এরা মাকে বলে যেত যে মা আমরা যদি ডাকাতি করে সাকসেস হয়ে যাই, আমি চিঠি লিখে দিয়েছি, সবাই তো মানবে না, সবাই তোমার মতো আমার মতো নয়, আমি চিঠি লিখে দিলাম, তুমি মাল বার করে দিলে, তুমি তো জমিদার, তুমি তো লাঠি বল্লম দিয়ে বন্দুক দিয়ে দাঁড় করিয়ে দিয়েছো 10টা সেপাই, তাদের সঙ্গে লড়াই করে তো তোমাকে মালটা নিয়ে আসতে হবে। আচ্ছা, সবাই তো সমান ছিল না, তবেই তো সে ডাকাত হয়েছে, তবেই তো সে লাঠি খেলা বল্লভ খেলা খেলেছে। তা আমি জমিদার, আমি কি এমনি মাল দিয়ে দেবো সবাইকে? দেবো না, আমি তো তার জন্য সেপাই দাঁড় করিয়ে দেবো, 10টা সেপাই বল্লভ দিয়ে দাঁড় করিয়ে দেবো, তোরা মরলে মর, তারপরে যা হয় হবে। ব্যাপারটা এরম ছিল। হ্যাঁ, তো আমি শুনেছি যে এখানে যারা সাধনা করতো, যখন মায়ের পুজো করতো, আরাধনা করতো, ডাকাতি করতে যাওয়ার আগে এরা বলে যেত মাকে যে মা যদি ডাকাতি করে সাকসেস হয়ে যায় তোকে আমি পুজো দেবো ধুমধাম, মানে প্রসাদ স্বরূপ বলতে গেলে, মানে তাদের এই সফলতাটাকে উৎসর্গ করতেন মাকে। এদের সফলতা দুটো জায়গায়, একটা হচ্ছে ল্যাটা মাছ পোড়া, আচ্ছা, মায়ের মেন প্রসাদ। আচ্ছা, এরা ল্যাটা মাছ পোড়া পুজো দিয়ে প্রসাদ মুখে দিয়ে যেত ডাকাতি করতে। ও আচ্ছা আচ্ছা, পাওয়ার এতটাই ছিল ল্যাটা মাছ পোড়ার। মানে এই ল্যাটা মাছটা কেন, মানে ওটা কি উনি নিজে পছন্দ করতেন বলে, নাকি এটা অ্যাভেলেবল বেশি? মায়ের আদেশ এটা। আচ্ছা, মায়ের আদেশ পেয়ে? মায়ের আদেশ পেয়ে উনি ল্যাটা মাছ পোড়াটা মাকে দিত। আচ্ছা, ঠিক আছে, মায়ের আদেশে হতো এটা। মানে যেসব ব্রিটিশ অফিসারদের উপরে ক্ষোভ ছিল, আবার যেসব জমিদার তার বিরুদ্ধে ছিল, জমিদার যারা ব্রিটিশদের অনুচর ছিল, তাদেরকেও এখানে বলি দেওয়া হয়েছে। সাধারণ মানুষকেও, একদম সাধারণ, মানে যারা হয়তো মানে আমার আপনার মতো মানুষ, যারা ধরো ওই যে বললাম, তখন আমি বললাম মাকে আমি ডাকাতি করে দিয়ে সাকসেস করে দেবো, যদি হয়ে যায় তাহলে আমি পুজো দেবো। যদি যখন দেখছি আমি পাচ্ছি না কিছু, তখন যদি কোনো সাধারণ মানুষ সেই মুহূর্তে পেয়ে যেত রাত্রিরে বা বিকেলে, যেমন আমাদের একটা ঘটনা বলি, এইখানে একটা বাড়ি আছে এই কাঁঠালতলায়, ষষ্ঠীতলায় স্কুল আছে,
স্কুলের ওখানে একটা বাড়ি আছে, ওদের বাড়ির কিসেন, ওদের বাড়ির লোক একটা সময় আমাদের বাড়িতে কিসেনের কাজ করতো। আচ্ছা, সেই সময় কিসেনের কাজ করতো। সেই সময় বলতে প্রায় কত বছর? ওই ধরো না 350-400 বছর আগে। আচ্ছা, মানে আপনাদের পূর্বপুরুষ যারা এখানে ছিল। যারা ছিল, আচ্ছা, ঠিক আছে, 350-400 বছর আগে আমাদের বাড়িতে উনি কিষানের কাজ করতো। আচ্ছা, কিষানের কাজ করতো। এইবার গরু মাছও ছিল, তখন জমি ছিল, একটু দেখাশোনা করতো, সারাদিন লাঙারে কিষানের কাজ করতো, দুপুরবেলা হলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেত। সেদিন কি কোনো কারণে ওর বাড়ি যেতে একটু সন্ধে হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওনাকে ধরে ফেলেছে। আচ্ছা, ওই কিষেনকে ধরে ফেলেছে। ধরে ফেলার পর ওকে বেঁধে রেখেছে। তখন তো জঙ্গল, টোটালটাই এখানটা জঙ্গল, মানুষ এখানে যায় না, মানে এই পুরো এলাকাটাই তখন জঙ্গল, জনবসতি ছিল এটা একদম প্রায় কোনো ছিলই না। আচ্ছা, কোনো জনবসতি নেই, টোটালটাই জঙ্গল এখানে। আচ্ছা, ঠিক আছে, তা উনি বাড়ি যাচ্ছে ওই রাস্তা দিয়ে, আর ওনাকে ধরে ফেলেছে, ধরে ফেলে নিয়ে এসেছে। রাত্রি হয়েছে, ব্রাহ্মণ ডাকতে গেছে, আমাদের দাদুর যে ইয়ে ছিল, পিসেমশাই ছিল, আচ্ছা, তাকে ডাকতে গেছে। মানে নরবলি দেওয়ার আগে যে পদ্ধতিগুলো, পূজা পদ্ধতি যেগুলো করা উচিত, ঠাকুরমশাইকে ডাকতে হবে তো। আচ্ছা, তা ঠাকুরমশাইকে ডেকে ওরা ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যেত। আচ্ছা, তখন দিন এখানে বাঘ থাকতো এখানে। আচ্ছা, ঠিক আছে, বাঘ, শিয়াল, ও আচ্ছা, হ্যাঁ, এসব। যেহেতু বাগাটি এই জায়গাটার নাম, বাগাতের হাট বসতো এই সময়। আচ্ছা, ঠিক আছে, এই সরস্বতী নদী এক সময় নদী ছিল, সপ্তগ্রাম সেই সময় বন্দর ছিল। আচ্ছা, আদি সপ্তগ্রাম সেই সময় বন্দর, এখান থেকে জাহাজ চলতো। আচ্ছা, ঠিক আছে, সেই সময়ের কথা বলছি আমি। মানে এখানে ব্যবসা বাণিজ্য হতো সেইখানে। হ্যাঁ, এখানে দৌলত বাজার মানে চাঁদ সৌদাগর এখানে এসে, মনসা মঙ্গল চাঁদ সওদাগর, মনসা মঙ্গল চাঁদ সৌদাগর এখানে আসতো বাণিজ্য করতে। আচ্ছা, আচ্ছা, তেমনি যে বাজার, এই বাজারের নাম দৌলত বাজার। আচ্ছা, এক সময় এই বাজারে মানুষ কেনা বেচা হতো। ঠিক আছে, এখানে নেপাধোপানির ঘাট আছে, যে স্বর্গে গেছিল নেপাধোপানি, হ্যাঁ, যে একটা বেউলো লোকানদার জায়গায় নেপাধোপানির ঘাট আছে এখানে। ওই যে পাটায় কাস্ত ভগবান, সেই সময়কার কথা বলছি আমি। আচ্ছা, ঠিক আছে, সেই সময়। তা ওই কিষেনকে ধরে নিয়ে এসছে, ঢাক ঢোল বাজিয়ে ব্রাহ্মণকে নিয়ে এসেছে। নিয়ে এসে যখন পুজো পাঠ হবে, বলেছে যা তোরা যাকে নিয়ে এসেছিস, বেঁধে রেখেছিস, নিয়ে আয় চান করিয়ে, মায়ের পুকুরে চান করিয়ে নিয়ে এসেছে। নিয়ে এসে তখন তো ওই হ্যারির তেলে, মানে ভ্যারান্ডা গাছের তেল, হ্যাঁ, ভ্যারান্ডা গাছের তেলে প্রদীপ জ্বলতো। আচ্ছা, বড় প্রদীপ 2টোর সময় জ্বালিয়ে দিয়ে চলে যেতে হতো। আচ্ছা, বেলা 2টোর সময় প্রদীপ জ্বালিয়ে, আমাদের বাড়ি থেকে প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে যেত বেলা 2টোর সময়। আচ্ছা, তারপরে আর কেউ আসতে পারতো না এখানে। ঠিক আছে, ওই প্রদীপ মানে এতটাই নির্জন ছিল। এতটাই নির্জন ছিল। মন্দিরের দরজা ছিল তো, দরজার একটা ফুটো ছিল, কোনো এরকম বড় গেট ফেট ছিল না, একটা এইটুকুনি ফুটো ছিল। ওই ফুটো দিয়ে প্রদীপ হাত ঢুকিয়ে নিচে নামিয়ে দিত। এই যে মন্দিরের এখন যে দরজাটা রয়েছে সেটাই কি? না না না, এটা হচ্ছে আদি দরজা। আদি দরজা না, আদি দরজা একটা অন্য রকম ছিল, প্লেন দরজা ছিল, মাঝখানে একটা ফুটো ছিল, আচ্ছা, গোল করা ছিল, গোল একটা ফুটো ছিল। ওই ফুটো দিয়ে হাত ঢুকিয়ে প্রদীপ নামিয়ে দিত, ওই হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এবার যদি পুজো পাজা হয় তাহলে ডেকে নিয়ে আসবে, সন্ধে দেয়, এরকমই ছিল। আচ্ছা, তা ওই ঢাক ঢোল বাদিয়ে নিয়ে এসেছে, চান পান করে যখন ওই কিষেনকে নিয়ে যাচ্ছে মন্দিরে, তখন ওই আমার বাড়ির লোক দেখছে এটা আমার বাড়ির কিষেন। আচ্ছা, তিনি চিনতে পেরেছেন তাকে সেই সময় ওই প্রদীপের আলোতে। আলোতে। তখন ওই কিষেন বলছে, ঠাকুরমশাই, ঠাকুরদা আমাকে তুমি বাঁচিয়ে দাও। আচ্ছা, তা ওরা তো হারে হারে করছে, চারিদিকে তো জঙ্গল, মানে তখন তারা পুরো সম্পূর্ণ প্রস্তুত বলে দেওয়ার জন্য। ওরা তো হারে হারে করছে, চারিদিকে মশাল জ্বালিয়ে প্রস্তুত। হ্যাঁ, তখন ওই আমার যে সে বলেছিল যে দেখ আমি প্রদীপটা নিভিয়ে দেবো। তখন তো অন্ধকার চারিদিকে, প্রদীপটা আমি ঝাপ করে নিভিয়ে দেবো। সেই বলি হবার আগে কানে একটা মন্ত্র হয়, হ্যাঁ, কানে একটা মন্ত্র দিতে। আচ্ছা, ওই কানে মন্ত্রটা দেওয়ার সময় বলেছিল দেখ, মন্ত্রটা বলেনি, বলে দেখ আমি প্রদীপটা নিভিয়ে দেবো, আর তোর হাতটা ছেড়ে দেবো, তুই পালিয়ে যাবি সাইড করে, আচ্ছা, যে জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়বি। তা ওইরকম করে, হ্যাঁ, প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। আচ্ছা, তারপরে বলেছিল যে দেখো ঠাকুরদার জন্য আমার, যখন আসতো তারপরে বলতো দেখো ঠাকুরদা আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল, লোকটা আমার স্বীকার করতে হবে। তা এই যে এত নরবলি হয়েছিল একটা সময়, তা এই মন্দিরের স্থাপনার পরেও আপনারা এত বছর পেরিয়ে গেছে,
আপনারা যবে থেকে এই মন্দিরের সাথে যুক্ত রয়েছেন, আপনারা তো প্রায় শৈশব থেকে এখানে এই একদম, জায়গা একদম। এখানকারই ছোটবেলা বাসিন্দা থেকে বেড়ে আপনারা। ওঠা আমাদের। তা আপনারা কি কখনো তার সাক্ষী থেকেছেন, বা এখানে যে এত নরবলি হয়েছিল তার প্রমাণ কি আপনারা এখানে পেয়েছেন? হ্যাঁ, প্রচুর 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 হাড় কঙ্কাল পরিমাণে। আমরা পেয়েছি, প্রচুর দেখতে আমরা পেয়েছি। আমরা ছোটবেলায় শৈশবে যখন পুকুরে চান করতাম, সাঁতার কাটতাম, পুকুরের পাড়ে তো ইয়ে ছিল, পুকুরে বলি দিত, পুকুরে ফেলে দিত। আচ্ছা, তা সেইগুলো তো পুকুরে মানে আপনাদের মন্দির সংলগ্ন যে পুকুরটা রয়েছে, হ্যাঁ, মন্দির সংলগ্ন পুকুর, মায়ের যে পুকুর, আচ্ছা মায়ের যে পুকুর, আচ্ছা। তারা বলি করলো, পুকুরে ফেলে দিল, ঠিক আছে, বলি করে। এবার সেইগুলো তো কঙ্কাল হয়ে গেছে পুকুরের মধ্যে দীর্ঘদিন ধরে। আচ্ছা। এবার যখন আমরা ছোটবেলায় চান করতাম, তখন দেখতাম যে পুকুর পাড়ে হয়তো একটা ঝিনুকের মতো একটা কি, আমরা আটি মাটি দিয়ে খুঁচিয়ে 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 বার করতাম, দেখতাম একটা নরমুণ্ড কঙ্কাল, আচ্ছা কঙ্কালের নরমুণ্ড। আবার পরে একটা হাড় পেলাম, দেখলাম একটা হাত, আচ্ছা হ্যাঁ, কোনো জায়গায় একটা পায়ের পুরো টোটালটাই। আচ্ছা। এরকম তো আমরা দীর্ঘ অনেক 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 নিয়ে খেলা করেছি, আমরা খেলা করতাম নিয়ে নিয়ে। আর লাস্ট এই 94 সালে মন্দিরের এই পেছনের পিলারটা, মানে 22 নম্বর 24 পিলারটা, সালে, 24 আচ্ছা 22 নম্বর পিলারটা, যেটা লাস্ট খোঁড়া হয়, আচ্ছা। যখন খোঁড়া হচ্ছে তখন একটা কঙ্কাল আমরা গোটা, মানে যখন মন্দিরটাকে আপনারা পরে রেনোভেট করছিলেন হ্যাঁ, সেই সময় এই পিলার তোলা। 24 সালে। ও 2024 2024 সালে, আচ্ছা এই 2024 সালে। আচ্ছা, সে তো একদমই একদম খুবই recent, রিসেন্ট, হ্যাঁ, খুবই recent, সম্প্রতি। সেটা দেখছেন তো কাজ হ্যাঁ হ্যাঁ, চলছে। কাজ চলছে এখন মন্দিরে, রিসেন্ট গত বছরে। তা এই যে এত নরবলি হতো, তা নরবলি দেওয়ার যে বলি কাঠ, সেই কাঠ কি আজও আছে মন্দিরে? সেই সেই কাঠ তো এখনকার নষ্ট হয়ে গেছে, তারপরে পুরনো কাঠ একটা আবার নতুন করে করা হয়েছে। হ্যাঁ, হাড়ি কাঠ আছে আমাদের, হাড়ি কাঠও আছে, মায়ের খড়গও আছে, আচ্ছা হ্যাঁ, সবই আছে। আচ্ছা, এই যে রঘু ডাকাত তো অনেকটাই ব্যাপ্তি ছিল তার, অনেক, বিভিন্ন স্থানেই তার ঘোরাফেরা চলাফেরা ছিল। তা এই যে এক এক স্থান থেকে এক এক স্থানে যেতেন উনি, তা সেটা কিভাবে যেতেন? তার জন্য কি মানে কোনো বিশেষ রাস্তা ছিল, কোনো তার সুড়ঙ্গ ছিল, বা তিনি রণপা ব্যবহার করতেন। রণপা ব্যবহার করতেন? তিনি আচ্ছা। রণপা ব্যবহার করতো, এক জায়গা থেকে এক জায়গায় খুব ঘন তাড়াতাড়ি চলে যেতে পারতো রণপায়। রণপা বলতে আমরা যে ধরনের বাঁশের, এখন মানে অনেক মেলায় টেলায় আমরা মেলায় যেগুলো গুলো দেখতে পাই, এখন যেগুলো এই যে প্রসেশনে বেরোচ্ছে না, হ্যাঁ 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 হ্যাঁ। রণপা নিয়ে বেরোচ্ছে, তখন মানে সেই সময়ে তখন সেই ওই রণপা নিয়ে ওরা ছুটতো, দৌড়াতো রীতিমতো। বাহ। মানে কোনো এতটাই- ঘোড়া বা এতটাই অন্য কোনো practice এই করতো। ধরনের না, 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 ঘোড়া ফোড়া ব্যবহার করে। সেরকম আমরা আর সুড়ঙ্গের মাধ্যম দিয়েও যাতায়াত করতেন? ওদের বাড়ি থেকে মন্দির পর্যন্ত সুড়ঙ্গ ছিল। সুড়ঙ্গ ছিল। রঘু ডাকাত বা বিদু ডাকাতের বাড়ি থেকে মন্দির পর্যন্ত আসার জন্য সুড়ঙ্গ ছিল। কেন এটা ছিল? ইংরেজদের চোখে ফাঁকি দেওয়ার জন্য। আচ্ছা, তো ইংরেজরা ধরে ফেললেই তো অন্যরকম হয়ে যাবে। তা এই মন্দিরের যে স্থাপনা, তা আনুমানিক প্রায় কত বছর আগে হয়ে হবে? প্রায় 500-550 বছর। আচ্ছা, তা এখানে যে আপনি বলছেন যে রঘু ডাকাতের এখানে ট্রেনিং সেন্টার ছিল, আপনি বলছেন যে ডাকাতদের প্রশিক্ষণ দেওয়া, তারা কিভাবে ডাকাতি করতে হবে, কিভাবে লাঠি খেলা, তা এই জায়গাটার সাথে রঘু ডাকাতের অনেকটাই জীবন প্রায় যুক্ত, ওতপ্রোতভাবে জড়িত। তা আমরা এখানে কি এমন কিছু আছে যা রঘু ডাকাতের নিজস্ব, যা মানে ধরুন এমন কোনো অস্ত্র বা এমন কিছু জিনিস যা আজও এই স্থানে রয়েছে, যেটা আপনারা সংরক্ষণ করে রেখেছেন? যে খড়গটা মায়ের যে যে অস্ত্রটা আছে মায়ের হাতে, সেটাই রঘু ডাকাতের। মানে এই মন্দিরে মায়ের হাতে, বিগ্রহে মায়ের হাতে যে অস্ত্র যে রয়েছে, অস্ত্র রয়েছে তা স্বয়ং রঘু ডাকাতের? স্বয়ং রঘু ডাকাতের আচ্ছা এই অস্ত্রটা। কেন? কারণ তার বলছি আমি, উনি এই খড়গটা মায়ের হাতে সমর্পণ করে দেয় যখন নরবলি প্রথা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই নরবলি প্রথা যে বন্ধ হলো, এটা মানে কি কারণে, এটা যদি একটু ব্যাখ্যা করেন। হালি শহরের প্রসিদ্ধ রামপ্রসাদ ভিটার যে কথায় সাধক কবি কথায় রামপ্রসাদ সেন। যে কথায় কথায় গান বাজতে পারতো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই রামপ্রসাদ সেন। হ্যাঁ সেই রামপ্রসাদ সেন এখন একদিন এখান দিয়ে যাচ্ছিল, আচ্ছা তা ওরা এখানে বসছিল, রঘু ডাকাত, বিদু ডাকাত, ওদের টিম এখানে বসেছিল। আচ্ছা। ওরা ওদের মতো প্রশিক্ষণ করছিল। তা ওরম একটা সুপুরুষ এখান দিয়ে যাচ্ছে, অত সুন্দর দেখতে। হ্যাঁ, মানে যাচ্ছিলেন, মানে কি কারণে যাচ্ছিলেন এখানে, কি কোনো মানে? কারণে যাচ্ছিল উনি, কাউকে দেখতেই যান, কোনো ভক্তকেই দেখতে যান, আচ্ছা বা কারুর কেউ অসুস্থ হয়ে গেছিল কাউকে দেখতেই যান, বা কোনো কারণে উনি এখান দিয়ে গঙ্গা পার হয়ে আবার ওপারে ফিরবে, মানে হালিশহরে ফিরবে না? ফিরবে, আচ্ছা, গঙ্গা পার হতে হবে সেই সময়। তাই এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে, সন্ধে হয়ে গেছে। তখন রাস্তা একটাই ছিল। হ্যাঁ, ওরকম একটা মানে এখানে গঙ্গার পাড়ে যাওয়ার এই একটাই রাস্তা ছিল একটাই রাস্তা। মন্দিরের সামনে দিয়ে। আচ্ছা, এই রাস্তা। তা ওরকম একটা সুপুরুষ যাচ্ছে দেখে এদেরও মনে হয়েছে যে কোনো জমিদার বা বড় লোকের বাড়ির ছেলে, তাহলে পুজোটা আজকে ভালোই হবে, ধর রেখে
ধরে এবার মায়ের কাছে পুজো পাজা হবে, যেমন পুজো দেয় ওরা, পুজো পাজা দিয়ে নরবলি হবে। নরবলি হবে, যখন পুজো পাঠ দিচ্ছে, নরবলি ঢাক ঢোল বাজছে, নরবলি হবে, ও খুব চান ফান করিয়ে নিয়ে মায়ের কাছে গিয়ে উৎসর্গ করে দিয়েছে, দিয়ে হারিকাটের কাছে নিয়ে গেছে। যখন হারিকাটের কাছে নিয়ে যাচ্ছে তখন রামপ্রসাদ সেন বলছে, তোরা তো আমার কাছে মায়ের কাছে উৎসর্গই করে দিয়েছিস, আমার একটা মনোবাসনা আছে, যদি তোরা পূর্ণ করিস। আচ্ছা, বলছে বলো কী মনোবাসনা তোমার, করো বলো। বলছে মাকে গান শোনাবো একটা, আমার খুব গান শোনার ইচ্ছা করছে। বলছে শোনাও, গান শোনাও, আমরাও শুনি গান। হ্যাঁ, তখন রামপ্রসাদ সেন ওই হারিকাটের ওখানে দাঁড়িয়ে হাত বাঁধা অবস্থায় তিলেক দাঁড়া ওরে সমন বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি, এই গানটা উনি এখানে ধরেছে। আচ্ছা, যখন গানটা করছে, বিভোর হয়ে গেছে গান করতে করতে, তিলেক দাঁড়া ওরে সমন, সমন চলে এসেছে, দাঁড়াতে বলছে, বিভোর হয়ে গেছে গান করতে করতে। এরাও মায়ের সাধক, এরাও বিভোর হয়ে গেছে গান শুনে, মানে দুই সাধকেরই দুই সাধকের মিলন। মিলন। আচ্ছা, ঠিক আছে, এও বুঝতে পারছে এও একটা বড় সাধক, এও বুঝতে পারছে ও বড় সাধক। এবার যখন বুঝতে পারলো যে এও একটা বিরাট সাধক, কখন যখন মায়ের প্রতিচ্ছবি রামপ্রসাদ সেনের গায়ের ওপরে পড়ে, যে যে আচ্ছা, যখন মানে তিনি দেখছে, বলি দিতে গিয়ে তিনি দেখতে পেলেন যে স্বয়ং মা দাঁড়িয়ে রয়েছেন যখন সেখানে। হ্যাঁ যখন দেখছে, যখন যে রামপ্রসাদ সেই মা, যে মা সেই রামপ্রসাদ, এরকম একটা ওরা প্রতিচ্ছবি পেয়ে যায়। যখন গান করছে উনি, ওনার হাত বাঁধা, হারিকাটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, হারিকাটের মাথা দেবে আর কি। হ্যাঁ, সেই মুহূর্তে গান করছে, তখন তিলেক দ্বারা ওদের সমন, তখন দেখছে যে মা সেই রামপ্রসাদ আচ্ছা, মানে মা স্বয়ং সেখানে উপস্থিত হন। মানে তখন রঘু ডাকাত আর রামপ্রসাদ সেনকে দেখতে পাচ্ছেন না, রামপ্রসাদ সেনকে দেখতে পাচ্ছে, তখন মাকে দেখতে পাচ্ছেন। মাকে দেখতে পাচ্ছে। আচ্ছা, মাকে দেখতে পাচ্ছে, তখন ওরা বুঝতে পারে বড় সাধক। আচ্ছা, হ্যাঁ, সেই দিন থেকে এখানে নরবলি বন্ধ হয়। এবং আচ্ছা, মানে তিনি তখন আত্মসমর্পণ করেন আত্মসমর্পণ করে মায়ের কাছে। মায়ের কাছে। আচ্ছা, সেই দিন থেকে মায়ের কাছে আত্মসমর্পণ করে যে মা এই ইয়ে দিয়ে, অস্ত্র দিয়ে আর নরবলি করবো না, এটা তোর হাতেই সমর্পণ করে দিলাম। মানে সেই অস্ত্রই আজকে মায়ের হাতে রয়েছে, এটা অরিজিনালি সোট তখনকার দিনে। মানে যে কারণে সাধারণভাবে আমরা যেখানেই যাই কালী মন্দিরে, সাধারণভাবে মায়ের হাতে খড়গ দেখতে পাই আমরা, কিন্তু এখানে খড়গের বদলে তরোয়াল রয়েছে। মানে এই সেই তরোয়াল যা একসময় রঘু ডাকাত নিজে ব্যবহার করত। তা আপনারা তো মন্দির সংরক্ষণ করছেন অনেকদিন ধরে, মন্দিরের রক্ষণাবেক্ষণ করছেন অনেকদিন ধরে, তো এই যে তরোয়ালটা আপনারা কোনো না কোনো সময় তো নামিয়েছেন নিশ্চয়ই, এর পরিষ্কারও করেছেন। তা আপনারা কি এই তরোয়ালটা যখন আপনারা তুলেছিলেন বা তরোয়ালটা যখন মায়ের হাত থেকে নামিয়েছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, তা আপনাদের কি মনে হয় তরোয়ালে মানে কিরকম ধাতু দিয়ে তৈরি ছিল? পুরোপুরি লোহা, না লোহার সাথে সংমিশ্রিত অন্য কিছু আরো ছিল? লোহা না, এটা ধাতু দিয়ে তৈরি আছে, বিভিন্ন রকম ধাতু আছে, অন্য রকম মেটাল আছে এটা। মানে আজ অবধি সেই তরোয়ালে কোনো জং পড়েনি? না না না, কোনো জং নেই। আচ্ছা, আর এটা অন্য মেটাল আছে এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর মায়ের এই যে বিগ্রহ আমরা মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি, এটাই কি সেই প্রতিষ্ঠিত, মানে সেই বিদু ডাকাতের তৈরি প্রতিষ্ঠিত মূর্তি নয়? সেই মূর্তি তো ধরো ওরা মূর্তি তৈরি করতো, ডাকাতি করতে পারতো না, একটা সময় অসফলতা কোনো সময় পেয়েছে, সেই সময় এসে মূর্তি ভেঙেও দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই সময় এসে মায়ের ওপর রাগ করে, সফলতা হয়নি, মায়ের ওপর রাগ করে মূর্তিটা আবার নতুন করে তৈরি করেছে, এরকম করতে হবে। তা আজকে আমরা এই বর্তমানে যে মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটি স্বপ্ন আদেশে তখন তো মিনময়ী মাটির মূর্তি ছিল, আরও মূর্তি বিরাট বিরাট আকৃতি ছিল, বড়, অনেক বড় ছিল। হ্যাঁ, আর তখন মায়ের স্বপ্ন আদেশে 12 বছর অন্তর অন্তর মায়ের মূর্তি চেঞ্জ হতো। আচ্ছা, মানে এটাও মায়ের স্বপ্নাদেশ ছিল? এটাও মায়ের স্বপ্ন যে 12 বছর অন্তর অন্তর তার মূর্তিটাকে পরিবর্তন, মায়ের পরিবর্তন। লাস্ট আমার জ্ঞানে আমি দুবার দেখেছি। আচ্ছা, মায়ের এই মূর্তি পরিবর্তন, মায়ের মূর্তি পরিবর্তন হতে দুবার মাটির মূর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে এটা হয়েছে, মানে এটা কি কংক্রিট দিয়ে তৈরি? এটা পুরো কংক্রিট। আচ্ছা আচ্ছা, পুরোটাই কংক্রিট। আচ্ছা, হ্যাঁ, এটা আমার গুরুদেব মানে সীতারাম দাস অঙ্কারনাথ জিউ, আচ্ছা, ওনার পরম শিষ্য ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজিউ মহারাজ, আচ্ছা, ওনার হাত ধরে, ওনার সহযোগিতায় এই মাকে প্রতিষ্ঠা করা হয়।
আচ্ছা, মানে উনাদের প্রতি উৎসর্গ করেও একটা বেদি রয়েছে দেখতে পাচ্ছি মন্দিরের একটা স্থানে। হ্যাঁ, তার মানে ওনারাও এই মন্দিরে হ্যাঁ, আসা যাওয়া উনি করতেন এসে দীর্ঘদিন ধরে। সীতারাম ঠাকুর এসে এখানে এসে বসে থাকতো দীর্ঘ সময়। আচ্ছা, ঠাকুর এখানে এসে দীর্ঘ সময় মানে বসেছে। ওনারাও সাধনা করেছেন। হ্যাঁ, দীর্ঘ সময় এসে সাধনা করেছে। বড় বড় সাধকরা এসেছে এখানে, একের পর এক বড় বড় সাধকরা এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনি তো দীর্ঘদিন ধরে এই মন্দিরের সাথে যুক্ত রয়েছেন, এখানে পূজা অর্চনা করছেন, তা মাকে এখানে কি পদ্ধতিতে পুজো করা হয়? মানে মানে দশ মহাবিদ্যার কোনো এক বিদ্যার রূপে কি পুজো করা হয়, নাকি আপনারা অন্য কোনো উপায়ে মাকে পুজো করেন? বামা রূপে মা দাঁড়িয়ে আছে। আচ্ছা, বামা কালী রূপে। বামা কালী রূপে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা এখানে প্রচণ্ড উগ্র, যাকে নীল তারা সম, আচ্ছা, তার থেকেও বেশি। মানে মায়ের উপস্থিতি আপনারা সবাই এখানে অনুভব করেন সব সময়, সব সময়, আচ্ছা, সব সময় মা এখানে বিরাজমান, সব সময় জেগে আছে মা, ভীষণ জাগ্রত। ভীষণ জাগ্রত। যে কারণে আমরাও এখানে মন্দিরে আসার পরে বহু ভক্তের সমাগম এই মন্দিরে দেখতে পেলাম। হ্যাঁ, এখানে মা সবসময় জেগে আছে এবং জাগ্রত মা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে মা উগ্র, মা এখানে উগ্র। তা আপনি যদি আমাদেরকে কয়েকটা ঘটনা বলেন যার দ্বারা আপনারা এখানে মায়ের উপস্থিতি অনুভব করেছেন, এমন কোনো অলৌকিক ঘটনা যা আপনাদের সাথে ঘটেছে বা আপনারা অনুভব করেছেন, সেটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। অলৌকিক ঘটনা বলতে দেখুন, আমরা যেটা দেখেছি, এরকম বছর 5 আগেকার একটা কথা আমি বলি। সেই দিনটা ছিল কৌশিকী অমাবস্যার দিন। কৌশিকী অমাবস্যা বা যে কোনো অমাবস্যাতে আমাদের এই মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়, কিন্তু কৌশিকী অমাবস্যা মানে একটা খুব ভাইটাল দিন, খুব একটা সন্নিক্ষণ দিন আর কি। তো কৌশিকী অমাবস্যাতে এখানে প্রচুর ভক্তরা ভিড় হয়, পুজোও দেয়, মায়ের ভোগ হয়, পুরোহিত মশাই পুজো করেন। তা কোনো একদিন মানে ওই দিনকে এক মহিলা এবং তার হাজব্যান্ড দুজনে এসছেন একটি বাচ্চা নিয়ে। মহিলা লাইনে দাঁড়িয়েছেন, বাবা সাইডে বসে আছেন। তা বাচ্চা খুব দুরন্ত, সেটা তো আপনার বাচ্চা আপনি জানবেন, যে কোনো কারণবশত বাচ্চাটি জলে ডুবে যায়। মানে বাবা মা তখন খেয়াল করেন। আমাদের এই পুকুরের রাত্রিবেলা গেটটা খোলা থাকে, তার কারণ আমাদের ধারণা মা স্নানে যান। আচ্ছা, মা স্নানে যান, আচ্ছা। সেটা আমি একদিন উপলব্ধি করেছিলাম। এবং সেসব বলতে গেলে গল্প কথা অনেক হবে বা মানুষ হাসবে, সেসব আমার মনের কথা আমার কাছেই থাক। আমিও যে উপলব্ধি করতে পারিনি সেটা ভুল, কিন্তু আমি উপলব্ধি করেছিলাম যে মা স্নানে যান। সেটা একটু শেয়ার করুন না আমাদের। বলবো। তা যাই হোক, সেই বাচ্চা জলে ডুবে যায়। এক ভদ্রমহিলা ওখানে মনসা বেদি আছে, ওখানে ধূপ দিতে গিয়ে উনি প্রথম দেখে ফেলেন। ঠিক আছে, বাচ্চাটি তখন ভাসছে। তখন সঙ্গে সঙ্গে উনি আর্তনাদ চিৎকার করে ওঠেন। তখন ঠাকুরমশাই আমরা সবাই মিলে যাই। আচ্ছা। যাওয়ার পর এখানে বাচ্চাটাকে তুলে নিয়ে আসে। প্রাথমিক ট্রিটমেন্ট যেটা করতে হয় আমরা সবাই জানি, বাচ্চা মানুষ জলে ডুবে গেলে কি করতে হয়। করবার পর যখন আমরা মায়ের মন্দিরে যখন ছেড়ে দিই, বাচ্চা সেকেন্ডের মধ্যে সুস্থ হয়ে যায়। সমস্ত মানুষ কিন্তু দেখেছিল ওই দিনকে, যারা যারা উপস্থিত ছিলেন, ধরুন 1,500-2,000 লোক প্রায় ধরে নিয়েছিল বাচ্চাটি হয়তো আর একদম। নেই। কখন চলে গেছে কেউ তো জানে না, দেখেনি তো। মানে বাচ্চাটিকে এমন ভাবে তোলা হলো, যখন আমরা বুঝতে পারলাম বাচ্চাটি বোধহয় আর নেই, আচ্ছা। তখন ঠাকুরমশাই মাকে জানালেন। সেই মন্দিরে প্রচুর ভিড়, অনেক ভক্ত মন্দিরে সমাগম। তা ভোগ রান্না করার, বড় কড়াইয়ে ভোগ রান্না করার মতো রাঁধুনি আমাদের সেরকম কেউ সেদিনকে নেই, আসেনি। তা আমাকে বললো, এক কাজ করো, তুমি ভোগটা তাহলে এসে রান্না করে দাও। দেবাংশু এসেছে, আমার একটা ভাই আছে, দেবাংশু এসেছে, ওকে একটু বলো তাহলে পুজোগুলো সেরে দিতে। ও ভক্তদের পুজোগুলো সারছে, আমি গেলাম ভোগটা রান্না করতে। আচ্ছা। আমি ভোগ রান্না বসালাম, সবে ওই বড় কড়াই তেল দিয়ে মুগ ডালটা দিয়েছি, মুগ খিচুড়ি হবে মায়ের, মুগ ডালটা দিয়েছি, দিয়ে ঘি দিয়ে দিয়ে ভাজা হচ্ছে মুগ ডালটা। মুগ ডালটা ভেজে জল দেবো, বড় কড়াইয়ে মুগ ডাল, 5 কিলো মুগ ডাল দেওয়া আছে। আমি মুগ ডালটা ভাজে, গরম কড়াই, জ্বলছে কড়াই, আমি এখানে দিনে এই দরজার এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। একটা ভদ্রমহিলা ওখান দিয়ে বলছে, মা যে জলে কত বড় মাছ গো, জলে কত বড় মাছ গো। আমি বলছি, পুকুরে মাছ? এত বড় মাছ তো পুকুরে নেই, কত বড় মাছ। কিরম একটা অনুভূতি হলো। সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে গেছি, চলে গিয়ে দেখি দুটো, সেই কি বলবো, পা, কোমল পা, লাল টুকটুক টুকটুক করছে, ছোট বাচ্চা জলের উপরে ভাসছে। জলের ওপরে দুটো পা শুধু দেখা যাচ্ছে, মাথাটা ডুবে গেছে, জলের তলার দিকে চলে গেছে, শুধু পাটা জলের এক হাত তলায়, শুধু পা দুটো দেখা যাচ্ছে লাল হয়ে ভাসছে। আচ্ছা। এতটা জলে চলে গেছে অলরেডি। আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাপান করে গিয়ে ঝাঁপ মারলাম,
যে ঠ্যাং দুটো ধরে তুললাম, ওপরে দিয়ে তুলে ঘুরিয়ে মুড়িয়ে তারপরে পিঠে থাবড়া মাবড়া দিয়ে মায়ের এখানে ছেড়ে দেওয়া হলো, বাচ্চা সুস্থ। মানে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠলো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল এবং সুস্থ হয়ে দৌড়াদৌড়ি শুরু করে? হ্যাঁ, কিন্তু দম ছিল না তার, কোনো সারা শব্দ ছিল না। আশ্চর্য। ঠিক আছে, কোনো সারা শব্দ ছিল না, মা বাঁচিয়ে দিল। আচ্ছা। হ্যাঁ, মায়ের কাছে এসছে, সেই বাচ্চা এখনো আসে আমার কাছে, আচ্ছা আচ্ছা। সেই বাচ্চা ফ্যামিলি এখনো আসে আমার কাছে। হ্যাঁ, আপনি যদি আপনার ঘটনাটা একটু বলেন। প্রথমেতেই বলি যে রাত্রেবেলা আমরা এখানে খুব রাত্রে, মানে সেই সময়টা খুব ভয়ঙ্কর রাত মনে করতাম। তা আমিও কোনো একদিন ভুলক্রমে এরকম মায়ের মন্দিরে শুয়েছিলাম। আচ্ছা। ঠিক আছে, আমি আর আমার এক বন্ধু মিলে যে কোনো একটা কারণবশতে, তা হঠাৎ দেখছি রাত্রেবেলা খুব ধুনোর গন্ধ পাচ্ছি। আচ্ছা। ধুনোর গন্ধ আগে আমরা হ্যাঁ হ্যাঁ মধ্যরাতে ধুনোর গন্ধ পাই, যেটা সম্ভবই না, সম্ভবই নয়। তা যাই হোক, ধুনোর গন্ধ ফন্ধ পাওয়ার পর ঘুমটা ভেঙে যায়। তারপর দেখছি এই আমাদের এই মায়ের পুকুরে জলে আওয়াজ হচ্ছে, জলের যে কলহটা, জলের কলহটা শোনা যায়। অত মাঝ রাতে বেলা আওয়াজ হওয়াটা সম্ভব না, পুকুরে অত বড় মাছও নেই যে লাফালাফি করবে, যে পুকুরে মাছ আছে, জল মাছটা হয়তো লাফাচ্ছে। মাথাটা তুলে দেখি, যখন মায়ের এখানে শুয়ে আছে, মাথাটা তুলে দেখি কেউ একজন, বোঝা গেল কেউ একজন স্নান করছেন, কিন্তু তিনি মাথা ডোবাচ্ছেন না, হাতে করে জল ছাটাচ্ছেন, ছিটিয়ে ছিটিয়ে চান করছে। আচ্ছা। 2-3 সেকেন্ড দেখার পর তারপর দেখছি একটা বিকার, মানে এক আকৃতি একখানা সামনের দিকে এগিয়ে আসছে। মানে আকৃতিটার একটু বর্ণনা দিন না। মানে আকৃতিটা কালো প্রতিবন্ধী একটা আকৃতি মতো এগিয়ে আসছে। আচ্ছা, মানে কিছু এগিয়ে আসছে না, পরিষ্কার ঠিক আমি বুঝতে পারছি। মানে আকৃতিটাকে মানুষের মতো আকৃতি, মানে সে বিশাল আকারের দেহ। আচ্ছা। মানে যেমনি লম্বা চওড়া সেরকম কিছুই দেখা যাচ্ছে না, মানুষ বোঝা যাচ্ছে না, কিন্তু একটা আকৃতি আমি পরিষ্কার দেখছি। সেটা মহিলা আকৃতি, মহিলা মনে হলো মহিলা, মানে মাথা চুল পুল লম্বা লম্বা, মানে তো মহিলার মতোই আকৃতি লাগলো। আচ্ছা। তো যাই হোক, আমি ওখান থেকে দেখে মারলাম দৌড়, বাড়িতে পাশেই আমার বাড়ি, ছুটে পালিয়ে গেলাম। পালিয়ে যাবি গিয়ে আমার বাড়ির উঠানে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে গেলাম, জ্ঞান হারিয়ে ফেললাম। তা যাই হোক, বাড়ির সবাই আমাকে ঘরে তুলে নিয়ে গেল। ইনার যে দাদু আছেন, আগে যিনি পুরোহিত ছিলেন, ইনার দাদু, তো ইনাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে। আচ্ছা। তো যখন মানে সম্পর্কে ইনার দাদুর সম্পর্ক হচ্ছে আমার শ্বশুর মশাই, মানে আমাদের নগন করা শ্বশুর মশাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো উনি যখন জানতে পারলেন, ভোরবেলা উঠে উনি গেলেন, ওনাকে সমস্ত ব্যাপারটা আমি বললাম। তখন উনি একটু মিচকে হাসলেন, হেসে আমাকে ইয়ার্কি করেই বললেন যে আর একটু থাকতে পারলি না, মানে আরেকটু থাকতে পারলে মাকে সাক্ষাৎ দর্শন করতে পারতিস। তা আমি বললাম সম্ভব না, মানে ওই রকম আকৃতি দেহ আমি জীবনে কোনোদিন দেখিনি। তো এই কারণেই আমি পালিয়ে এসেছিলাম। তার জন্যই আমরা মনে করি এখনো যে আমাদের মায়ের এই পুকুরের গেট আমাদের খোলা থাকে। ঠিক আছে, আমাদের বাইরের গেটগুলো বন্ধ থাকে, পুকুরের গেটটা আমরা খোলা রাখি। আমাদের ধারণা এটা যে মা রাত্রিবেলা স্নানে যান এখান থেকে, এই কারণেই আমরা রাত্রে পুকুরের গেটটাকে খুলে, মানে এটাই প্রচলিত ধারণা তারপর থেকে হয়েছে যে মা রাত্রিবেলাতে এখানে আগাগোড়াই তো ফাঁকা থাকতো, যে কারণে আপনারা গেটটা খোলা রাখতেন। তার মানে মা নিজেই চাননি যে এখানে পাঁচিলটা দেওয়া। না, তখন আমাদের করেছি কতবার ভেঙে পড়ে যাচ্ছে পাঁচিল, তারপরে বুঝতে পারলাম আদার্স কোনো পাঁচিল ভাঙছে না, শুধুমাত্র ওইটুকু ঘাটটা ভেঙে যাচ্ছে, ঘাটটা ওইটুকু জায়গা ভেঙে পড়ে যাচ্ছে। আচ্ছা। তারপরে বললাম না, এটা ঠিক না, একটুখানি খোলা রাখতে হবে, খোলা রাখলেও গেট করতে হবে, যাতে মা সেখান থেকে যাতায়াত করতে পারে রাত্রিবেলা। তার জন্য গেটটা করা থাকে, খোলা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমন কোনো ঘটনা আছে যেটা অলৌকিক ঘটনা? কিছু আছে, অনেক। বোবা মানুষের বল ফুটতে এখানে শুনেছি আমরা। বিটিপিএস এর ওই বাচ্চাটার কথাটা বলো। শারীরিকভাবে অসুস্থ মানুষও এখানে এসে সুস্থ হয়েছে। মা সবাই। আচ্ছা। তিনি হসপিটালে শুয়ে মায়ের প্রসাদ খাচ্ছেন, মা স্বয়ং গেছেন নাকি প্রসাদ নিয়ে। তিনি এরকমও দেখা গেছে যে তিনি আইসিইউতে ভর্তি আছেন, তিনি ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের প্রসাদ খাচ্ছেন। তারাই বলছে সে মানুষ সুস্থ হয়ে ফেরত এসছে। মানে আইসিইউতে প্রায় মৃত্যুর সাথে লড়াই করা মানুষ, তিনি মানে তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আইসিইউতে কখন যাবে? তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। মা আমাদের, আমরা মনে করি কতটা জাগ্রত, যে আমরা মনে করি আমাদের মা জীবিত, এটা আমরা মনে করি। আমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হই, মানুষের জীবনে বিপদ হবেই, ভালো মন্দ মিলিয়ে থাকবি। আমরা যখন ভালো লাভ করি, যখন কিছু ভালো আসে, তখনও মাকে জানাই যে মা এটা আমাদের ভালো হলো, মা এটা আমাদের কষ্ট হচ্ছে, মা সেগুলো লাগু করেন। আচ্ছা আচ্ছা। রঘু ডাকাতের জীবনের সাথে জড়িত রয়েছে আরো অনেক মন্দির, যা বিভিন্ন বিভিন্ন স্থানে সেই মন্দির তৈরি করা হয়েছিল। তা সেই সব মন্দিরের মধ্যে কি এই মন্দিরটি সব থেকে প্রাচীন? ইতিহাসের মধ্যে এই মন্দিরটা প্রথম প্রতিষ্ঠিত মন্দির রঘু ডাকাত, মানে রঘু ডাকাতের প্রথম প্রতিষ্ঠিত মন্দিরই এই বাড়ি ছিল। আচ্ছা।
যেহেতু এদের বাড়িটা এখানে ছিল, আচ্ছা সেহেতু আমাদের ধারণা মেন ঘাঁটি ছিল এটা। যে এইটা। আচ্ছা আচ্ছা এবার বাংলার অনেক ডাকাত ছিল, মুড়ো বিশে ডাকাত, হ্যাঁ হ্যাঁ, এই মুদ্রা ছিল বিশে ডাকাত, আচ্ছা হ্যাঁ, তা এরকম অনেক ডাকাত ছিল। তা এদের মধ্যে কি ছিল বলুন তো, গ্যাংস্টার। এই গ্যাংয়ের সঙ্গে ওই গ্যাংয়ের যেমন যোগাযোগ, একটা সম্পর্ক, আমি ডাকাতি করতে যাব, তুই আমার হয়ে যাবি, আচ্ছা তুই লোক পাঠাবি, আচ্ছা। তো আমার লোকের দরকার। তার মানে ডাকাতদেরও একটা আদান প্রদান ছিল, লোকবল বিনিময়। ওই যে বললাম, ওরা তো স্বাধীনতা সংগ্রামী ছিল, ওরা তো এই কথা এর কথা তাকে বলতো, তার কথা এইভাবেই তো ওরা চলতো। মানে ব্রিটিশদের কথাই যাদেরকে ঠগি বলা হতো, ঠগি বলা হতো, সেই আচ্ছা সেই অস্ত্র অস্ত্র যারা ইয়ে ছিল, বিপ্লবী ছিল, তাদের অস্ত্র প্রদান করা, তাদের এই করা সেই করা, তাদের খবরাখবর দেয়া, হ্যাঁ, আচ্ছা। এইসব কাজগুলো তখন এরা করতো। এই মধ্যে তো এরম করে এদের মধ্যে যোগাযোগ ছিল আচ্ছা। বাংলা সব ডাকাতদের। তা এই যে ধরুন এটা আপনি বলছেন যে সব থেকে প্রাচীন মন্দির যেটা স্থাপন করা হয়েছিল রঘু ডাকাতের দ্বারা। তা অন্যান্য যেসব মন্দিরগুলো রয়েছে তার থেকে এই মন্দিরটা কতটা আলাদা সেটা যদি আপনি একটু বলেন। সব মন্দিরের দেখবেন, যেসব মন্দির দেখবেন সেখানে দেখবেন মা ছোট, আচ্ছা, প্রথম কথা। ওই দক্ষিণা মূর্তি আছে, হ্যাঁ, পাথরের মূর্তি আছে, ছোট ছোট মূর্তি, কিন্তু এখানে মা বিরাট 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 বড়। একটা সময় তো বিরাট ছিল, লোকে এখানে আসতো না, আমরা ছোটবেলায় দেখেছি এখানে লোকে আসতো না। আচ্ছা, একটা সময় তো আপনারা বললেন এখানে প্রায় জনবসতি ছিলই না, প্রায় বলতে এখানে গেলে। এখানে এখানে শগুন থাকতো, এই গাছে, এখানে প্রচুর গাছ ছিল আমাদের ছোটবেলায় দেখা, সেই গাছে শগুন থাকতো। আচ্ছা, এত পরিমাণ শগুন ছিল এখানে যে লোকে ভয়ে আসতো না, আর মায়ের রূপও তখন অন্যরকম ছিল। মানে শকুনদের উপস্থিতিটাও কি ছিল সেই মরা মরা খাদ্য পেত, যেহেতু খাদ্য পেত, ভাগার ছিল এখানে, খাদ্য পেত, ভাগার আচ্ছা। ছিল। এই বলি প্রথার কথায় আরেকবার একটু জিজ্ঞেস করি আপনাদের, যে আমরা তো ইতিহাস যেটুকু পড়েছি যে কার্তিক অমাবস্যার রাতেই উনি এই নরবলির যে প্রথাটা তিনি চালাতেন, রঘু ডাকাত। তো সেই প্রথা তো আপনি বললেন যে রামপ্রসাদ সেনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এই প্রথা বন্ধ হয়ে যায়। তা নরবলির প্রথা বন্ধ হয়ে যাওয়ার পরেও কি অন্য কিছুর বলি প্রথা কি তারপরে কন্টিনিউ হয়েছে, মানে সেটা কি আজও আছে, এবং সেটা কি সেই দিনটাতেই হয় নাকি? না, এখানে কন্টিনিউ বলি হয়, এখানে কন্টিনিউ বলি হয়। আপনি এখানে বছরে বলি হতেই আছে, মানসিক যারা মানসিক করে, ছাগ বলি দেওয়া হয় বা ছাগ বলি দেওয়া হয়, হ্যাঁ। আর কার্তিক পূজায় অমাবস্যা রাতে ওই দিনকে ছাগ বলি দেওয়া হয়, হ্যাঁ, ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়, আখ বলি দেওয়া হয়, শশাক বলি দেওয়া হয়, কলা বলি দেওয়া হয়, হ্যাঁ, এইগুলো আমরা বলি দিই। আচ্ছা, এই মন্দিরের সংলগ্ন যে পুকুরটি, তার কাছাকাছি একটি সাধনা স্থল রয়েছে আমরা দেখতে পেলাম। তা সেখানে ভৈরবী মায়ের একটি দেখলাম যে বেদি করা রয়েছে সেখানে। তা এই ভৈরবী মা কে, এবং তার সাথে এই মন্দিরের কিভাবে সংযোগ রয়েছে, এবং কেন সেই বেদি ওখানে তৈরি করা রয়েছে সেটা যদি একটু। এই ভৈরবী মা ছিলেন একজন বিরাট বিরাট ধরনের সাধিকা, যিনি ভৈরব সাধনা করেছেন, আচ্ছা, যিনি পিচাস সাধনা করেছিল। আচ্ছা, মানে একদম তান্ত্রিক মতে পিচাস সাধনা করেছিল। আচ্ছা, উনি যে প্রসাদ সেবা নিত, ওই মরার খুলিতেই সেবা নিত। আচ্ছা, যা মানে আমরা অনেক তান্ত্রিককে দেখি এবং তারা এই মরার খুলিতেই সেবা নেয়। উনি ওই মরার খুলিতেই সেবা নিত। ভাত বলুন, চা বলুন, বিস্কুট বলুন, ডাল বলুন, দুধ বলুন, আচ্ছা, যাই সেবা নিত ওই মরার খুলিতেই সেবা নিত। গায়ে রুদ্রাক্ষ, বড় বড় রুদ্রাক্ষ পরে থাকতো, মাথায় ছিল জটা। আচ্ছা, ওনার রূপটা এরম ছিল। তা উনি গায়ে গু মাগলে চন্দনের গন্ধ বেরোতো। মানে অঘরী সাধকরা যেরকম ভাবে পিচাস সাধনা যেরকম ভাবে হয়, যে ঠিক আছে, নিজে ধৌতিকরণ করতে পারত, মানে নিজের সবটা বার করে ফেলবে জলে, যখন চান করতে যেত সকালবেলা, নিজের সবটাই নাড়ি ভুড়ি যা আছে সব বার করে ফেলবে, জলে কাচবে জামা কাপড়ের মতো, আবার ঢুকিয়ে দেবে। তা তিনি এসে মাতৃ সাধনা করেছেন, তিনি এখানে এসে মাতৃ সাধনা করেছে, এবং মায়ের সঙ্গে ওনার একটা ওঠা বসা ছিল। উনি দীর্ঘদিন উৎসর্গ করে, সেই কারণে এখানে দীর্ঘদিন ধরে উনি সাধনা করেছে এখানে। ওই সাধনার ফলস্বরূপ উনি বহুত কিছু করেছে এখানে, হ্যাঁ, আধ্যাত্মিক ইয়েতে।
পঞ্চমুণ্ডী আসন উনি একটা করেছিল। ওনার না, মা তো আছে পঞ্চমুণ্ডী আসনের ওপরে, আমাদের মা পঞ্চমুণ্ডী আসনের ওপরে বিরাজমান। আচ্ছা, পঞ্চমুণ্ডী বলতে মানে কিসের কিসের এখানে মুন্ড রয়েছে? শুধু কি মানুষেরই মাথা নাকি আরো অন্যান্য? না না, সাপ মানে অন্যান্য সাপ, ব্যাং, হ্যাঁ, অন্যান্য যেগুলো লাগে তার উপরেই মার যে বিগ্রহ সেটা যে অরিজিনাল পঞ্চমুণ্ডী দিয়ে পঞ্চমুণ্ডী করা হয়, সেই পঞ্চমুণ্ডী দিয়েই এখানে। আচ্ছা, রঘু ডাকাত যিনি ছিলেন তার কি পরিবার পরিজন ছিল? মানে তার এখনো আছে, যারা বংশধররা তারা কি এখনো আছে? এখনো আছে, রঘু ডাকাত বিদু ডাকাতের পরিবার এখনো আছে। প্রত্যেক অমাবস্যায় তারা আসে আমার কাছে পুজো দিতে। আচ্ছা, প্রত্যেক অমাবস্যায়। মানে তারা সব এখানকারই বাসিন্দা। তারা হয়তো এখন বড় বড় চাকরি করে, কেউ কেউ বড় বড় ব্যবসা করে। হ্যাঁ, এই সংক্রান্ত একটু বিষয়ে আমি একটু তথ্য দিই যে বিখ্যাত অত্যন্ত বিশিষ্ট একজন অভিনেতা, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির এবং বাংলা চলচ্চিত্র জগতেরও অভিনেতা এবং গায়ক অশোক কুমার, যিনি কিশোর কুমারের দাদা অশোক কুমার। তো তিনি একটি ইন্টারভিউতে, একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, তিনি এটা বলেছিলেন সাক্ষাৎকারের সময় যে তিনি এবং তার সব ভাইরা তারা হচ্ছেন রঘু ডাকাতের বংশধর, মানে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তো সেই বিষয়ে আপনারা কি কিছু? এটা আমার ঠিক জানা নেই, এটা আমিও দেখলাম ভিডিওটা, আমরাও দেখলাম। এটা দেখলে বললে আমার ঠিক জানা নেই দাদা, ঠিক আছে, আমি শুনেছি। আচ্ছা, তা এই মন্দিরকে কেন্দ্র করে কি কি ধরনের উৎসব এখানে প্রচলিত আছে বা কি কি ধরনের উৎসব হয় কালী পুজো ছাড়া? প্রত্যেক অমাবস্যা এখানে প্রচুর গরিব মানুষদের এখানে ভোগ বিতরণ অনুষ্ঠান হয়। আচ্ছা, ঠিক আছে, কালী পুজোর পরে বস্ত্র বিতরণ হয়, অনুষ্ঠান হয়। আমাদের কালী পুজোয় বিরাটভাবে পুজো হয়, প্রচুর ভক্ত সমাগম হয়। আমাদের মা কিন্তু প্রতিষ্ঠিত মাঘ মাসে। আচ্ছা আচ্ছা, মাঘ মাসের শুক্লা পক্ষে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল আচ্ছা শুক্লা পক্ষে। আমাদের অমাবস্যায় কিন্তু মা প্রতিষ্ঠিত নয়। আচ্ছা আমাদের মা সবার থেকে আলাদা। আচ্ছা, সব জায়গায় অমাবস্যায় প্রতিষ্ঠা হয় মা, কিন্তু এখানে এখানে শুক্লপক্ষের প্রতিষ্ঠা। এবার শুক্লাপক্ষে সেই দিনটা কবে আমাদের সঠিক জানা নেই। আমরা মাঘ মাসের শুক্লাপক্ষে সরস্বতী পুজোর পর থেকে পূর্ণিমার মধ্যে আচ্ছা, যে একটা শনি মঙ্গলবার ভালো দিন পড়ে। এটা কি কোনো বিধান আছে এরকম যে মাকে এই সময় প্রতিষ্ঠা করা যায়? সেই সময় করেছিল। হ্যাঁ, আচ্ছা, প্রতিষ্ঠা করার সময় কোন সময় মাকে প্রতিষ্ঠা করতে হবে? আমাদের লক্ষ্মী রূপে বিরাজ করছে মা, আমাদের দুর্গা রূপে বিরাজ করছে। আচ্ছা আচ্ছা, মাকে যখন পুজো করবে তখন পুজো হবে। আচ্ছা, মা আমাদের সে যে মা সবাই তো মা। আমি এখানে এই পুকুর সংলগ্ন একটি বিরাট বড় বটবৃক্ষ দেখতে পেলাম, একটা বট গাছ দেখতে পেলাম, যেই বট গাছের তলায় আপনার ভৈরবী মায়ের আসনটা রয়েছে। তো সেখানে দেখলাম যে অনেকেই এসে নানান রকম ধাগা বা অন্যান্য জিনিস বেঁধে গেছে। তা এখানে কি অনেক মানুষ তার মনোকামনা পূরণ করবার জন্য এখানে এসে ধাগা বাঁধে? একদম অনেক ধাগা তো আমি ফেলে দিই, কেটে দিই। মানে মানত করে জানতাম এবং পূর্ণ হয়, বহু মানুষ হয়। ওই প্লাস্টিক বেঁধে যাচ্ছে, তাতেই মা কথা শুনে নিচ্ছে। ঘোড়া অ্যাকচুয়ালি বাঁধার নিয়ম ঘোড়া, হ্যাঁ, ঘোড়া দিয়ে লাল কাঠ দিয়ে বাঁধতে হয়। এই মন্দিরটার সাথে প্রচলিত আরো অনেক অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায়। তো আপনি তো দুটো অলরেডি শেয়ার করলেন, আরো একটা দুটো যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। মায়ের একটা অলৌকিক ঘটনা আমি বলি। মায়ের কালী পুজো অমাবস্যা কার্তিক মাসে মায়ের পুজো হচ্ছে, প্রচুর ভক্ত সমাগম। আমার আদু পুজো করছে। আচ্ছা, ভোগের সময় হয়েছে, তার আগে তো বলি ফলি হয়ে যায়। হ্যাঁ, সব কিছুই হয়েছে, যেরকম রীতি মেনে পুজো হয় সেরকম হচ্ছে। তা আমার দাদু পুজো করছে, ভোগ উঠছে, ভোগ হবে আর কি। আচ্ছা, ভোগ তো ভোগের ঘর থেকে ভোগ নিয়ে এসে মায়ের ঘরে নিয়ে আসা হবে। তা ভোগে সেই বছর সেই দিনকে ল্যাটা মাছ কোথাও পাওয়া যায়নি। মানে আপনাদের এখানে প্রচলিত যে ল্যাটা মাছ দিয়ে যে মাকে পুজো করা, ভোগ দেওয়া হয়, সেই ল্যাটা মাছ, হ্যাঁ, ভাজা নয়, পোড়া। আচ্ছা, পুরো পুড়িয়ে দিতে হবে, তার সঙ্গে নুন আর সর্ষের তেল আচ্ছা একটু মেখে চটকে, কাঁটা থাকবে না একটা। আচ্ছা, কালী পুজোর রাত পুজো হচ্ছে, মায়ের আদি পুজো হচ্ছে, আমার আদু পুজো করছে। হ্যাঁ, মা এখানে কাঁচা মাংস খায়। আর একটা কথা, আচ্ছা, এখনো
মা এখানে রান্না করা মাংস আমাদের দেওয়া হয় না। মাংস বলতে মানে মাংস করে দেওয়া, যেটা বলি হয়, যেটা বলি হয় সেটা কাঁচাই দেওয়া হয়। আমরা কিন্তু ওই আমরা মাংস রান্না করে মানে তারাপীঠ বা অন্যান্য স্থানে মাকে যেরকম ভোগ দেওয়া হয় রান্না করে, হ্যাঁ, কিন্তু আপনারা এখানে এখানে কাঁচা দেওয়া হয়। মা আমাদের এখানে কাঁচা খেগো দেবতা। আচ্ছা, কালী পুকুর দিন পুকুরে জাল দিয়ে ল্যাটা মাছ, সেই ল্যাটা মাছ পোড়া দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। আচ্ছা, তা ল্যাটা মাছ সে বছর ইয়েতেও পাওয়া যায়, ঝালেতেও পড়েনি বা বাজারেও কিনতে পাওয়া যায়নি কোথাও। তা শোল মাছ পেয়েছে একটা। আচ্ছা, শোল মাছ পুড়িয়ে দিয়ে মাকে ভোগ নিবেদন করতে যাবে, আর কি ভোগ উঠছে তখন শোল মাছ পোড়া। ঠিক আছে, এখানে নারায়ণ জেলে বলে একটা জেলে আছে। আচ্ছা, নারায়ণ জেলে সে কি করেছে, ভোগ উঠছে, ও একটা খ্যাবলা জাল কাঁধে করে নিয়ে গামছা পরে ওই রাত্রিবেলা চলে এসেছে, একটা কাঁধে একটা খ্যাবলা জাল নিয়ে। আচ্ছা, বলছে ঠাকুরমশাই দাঁড়ান, ভোগ তুলবেন না। নারায়ণ জেলে বলছে। আচ্ছা, ঠিক আছে, এসে ও পুকুর ঘাটে একটা খেও মারে, পুকুরে জাল দেয়। এই পুকুরে আচ্ছা, যে পুকুরে মাছ ওঠেনি সকালবেলা, যে পুকুরে সকালবেলা বড় টানা জাল দিয়ে মাছ পড়েনি, সেখানে একটা খ্যাবলা জাল, রাত্রিবেলা, ওই রাত্রিরে চলে এসেছে। ওই এক খেও মেরেছে, দেখছে একটা বড় ল্যাটা, মোটা ল্যাটা মাছ উঠে এসেছে। বলছে নেন, শোল মাছ দিয়ে ভোগ দিতে হবে না। ওই লোক বলছে, তাহলে কে বললো ওকে যে শোল মাছ? তাই তো, ওই লোক বলছে শোল মাছ দিয়ে ভোগ দিতে হবে না, শোল মাছ দিয়ে ভোগ দেবেন মানে ল্যাটা মাছ দিয়ে ভোগ দিন। মা আমার কাছে নিজের ভোগটা নিজেই জোগাড় করে নিয়েছেন। মার কাছে চলে গেছে রাত্রিরে, বলছে ওট, ও বলছে তারপরে গল্প, বলছে ওট, আমার ল্যাটা মাছ পড়া নেই, জালটা নিয়ে যা পুকুরে খেও মার, গিয়ে জাল দে, ল্যাটা মাছ পড়বে, ঠাকুর মশাইকে দে। এরম ভাবে মা অলৌকিক ঘটনা ঘটায়। মা মায়ের জিনিস ঠিক নিয়ে নেয়, মা নিজের ভোগ নিজে জোগাড় করে নিলে। মাকে আমরা দেবার মালিক নাকি? একটা জবা ফুল তারও, সেটাও মায়ের সৃষ্টি, একটা বেলপাতা তাও মায়ের, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই চালাচ্ছেন, সব তার। সেই না দিলে আমরা কিছু দিতে পারবো না দাদা। আর কোনো ঘটনা যদি? আরেকটা এরকম ঘটনা বলছি আমি। আমরা এই মন্দিরে ধরুন জোনা 10-15টা ছেলেপুলে রয়েছে আমরা। তা সেই সময়টা ছিল জানুয়ারি মাস। তা আমাদের ঠাকুরমশাই বললো যে সবাই যখন ফিস্টি করছে, মানে শীতকাল, সেই সময় ম্যাক্সিমাম শীতকাল, মানে সেটা কোনো ইয়ে না, এটা মানে জাস্ট একটা শনিবার মঙ্গলবার দেখে ঠাকুরমশাই বললো তাহলে আমরা একটা ফিস্টি করি। তা আমরা মাকে নিয়ে ফিস্টি করব, যেহেতু আমরা মায়ের কাছে থাকি। তা ফিস্টি করব, ঠিক আছে, এখানে তো মাংস অত কিছু আমাদের অ্যালাও হয় না, মাছটা অ্যালাও হয়। তা আমরা ফিস্টি করব বলে মাছ হবে। তা সবাই মিলে আলোচনা করলাম যে কি মেনু হবে, মেনু করলাম। তা বাজারে গিয়ে এলাম, দেখলাম বেশ বড় সাইজের বাটা মাছ পেলাম। আচ্ছা, তো ওগুলো দেখে লোভ হলো। তা আমরা সকলের জন্য বাটা মাছ কিনলাম, যাতে 2 পিস করে 3 পিস করে ভাগে পাই। আচ্ছা, তো সেরকম চিন্তাধারা করে নিয়ে এলাম। তখন কিন্তু আর আমাদের মনে না, আমরা মনে করছি আমরা ফিস্টি করবো, ও ঠিক আছে, কিন্তু মায়ের জন্য তো আমরা ল্যাটা মাছ কিনিনি। মাকে তো অন্য কোনো মাছও অফার করা যাবে না, নেবেন না, উনি গ্রহণ করবেন না। অন্য মাছ দেওয়া যায়, কিন্তু গ্রহণ করবেন না, আগে ওইটা দিতে হবে, আগে ওটা দিতে হবে। মানে অন্য মাছ দিলেও ল্যাটা মাছটা দিতে হবে। অন্য মাছও দেওয়া হয় আমাদের, কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, সব মাছ মাকে খাওয়ানো হয়, চিংড়ি মাছ, কিন্তু ল্যাটাটা থাকতেই হবে, ভ্যারাইটি খাওয়া হয়। সিজনের মাছে মাকে ভ্যারাইটি, ইলিশ মাছ সময় ইলিশ মাছ, আচ্ছা, বর্ষার সময় ইলিশ মাছ, মাকে সবার আগে না দিয়ে আমরা খাবো না। মায়ের ভোগ প্রসাদ আমরা পাবো, আমাদের এরকমই মায়ের মাইন্ডে থাকে। আচ্ছা, যাই হোক, তা আমরা মাছ নিয়ে এলাম। মায়ের কথা আমাদের আর মনে নেই, মাছ ছাড়িয়েছি, রান্না হচ্ছে, সব কিছু রেডি। এবার মাছটা রান্না হবে, কলপাড়ে রেখে দিয়েছি। কোথা থেকে একটা ঘেউ কুকুর এসে 1 পিস ওখান থেকে মাছ তুলে নিয়ে চলে গেল। ঠাকুরমশাই তখন ভেতরে বসে পুজো করছে, আমরা এই করছি। ঠাকুরমশাই ভেতর থেকে ইনিই বলছেন, বলছে মায়ের জন্য মাছ এনেছিলিস, তো মাছ কুকুরে খাবে না তো কি হবে, দে ফেলে দে। তার মানে ল্যাটা মাছটা তখন আনা হয়নি, আমরা ভুলেই গেছি ল্যাটা মাছের কথা। আমরা ফিস্টি করব এই চিন্তাতে আমরা আত্মহারা। কিন্তু মাকে যে আসল, যে মাকে যে আমরা মায়ের ভোগটা দেবো, মাছটা দেবো, কিন্তু মা তো গ্রহণই করছেন না ওটা।
তারপরে আবার সেই মাছ ফেলে দিয়ে আবার বাজার থেকে নতুন করে আবার কাতলা মাছ এনে আবার ল্যাঠা মাছ এনে মাকে ভোগ নিবেদন করে তারপরে আমরা খাই। সেই কুকুরটাই বা এলো কোথা থেকে? সে তার সারা গায়ে গা প্যাজরা ভর্তি। মানে এখানে কেউ দেখেও নি সেই লোকাল কুকুরটাকে? না, সেই দিনকেই এলো, সেও মুখ দিয়ে উচ্ছিষ্ট করে দিয়ে চলে গেল। আচ্ছা, আমাদের মাছটাই নষ্ট হয়ে গেল। আবার নতুন করে আবার পয়সা দিয়ে আবার মাছ কিনে আনে, ল্যাঠা মাছ পোড়া দিয়ে আবার মাকে আমরা ভোগ নিবেদন করি, তারপর সেটা আমরা গ্রহণ করলাম। এবং আমাদের যেটা আগেকার সময়, যেটা বলির সময় যে প্রথাটা ছিল যে মশাল জেলে, এখনো কিন্তু আমরা এই কালী পুজো রাত্রে যে আমাদের এখানে ছাগ বলিটা হয়, আমরা কিন্তু মশাল জেলেই করেন আপনারা বলিটা করি। আচ্ছা আচ্ছা, এই প্রথাটা এখনো আমাদের মধ্যে আছে। আমাদের পুরোটাই অন্যান্য পুজোতে মা এখানে সর্বত্র বিরাজ। হ্যাঁ, সর্বত্রই বিরাজ। এখানে তন্ত্রের মধ্যে পুরোটাই পুজো হয়। আগে আল পাতার পুঁতিতে পুজো হতো আগেকার। আচ্ছা আচ্ছা, এখন হয়তো বা সম্ভব না। হ্যাঁ, এখন মায়ের মতো করে মা পুজো নেয়। আমি যেরাম পারি সেরাম করি মাকে। আমরা এখানে দেখেছি যে উন্মাদ পাগলও সুস্থ হতে। আচ্ছা, সেই মেয়ে এখন সুস্থ আছে, প্রতিদিনই মায়ের কাছে আসেন সন্ধ্যাবেলার দিকে। তো এগুলো মায়ের কৃপা। তার মানে মানে আমি বুঝতে চাইছি যে মেয়েটি মন্দিরেই আসতো, এখানে আসতো, পাগলামি করতো, ঘুরে ঘুরে আর মন্দিরে এসে ও তাবলিং শুরু করতো। মন্দিরে আসার হ্যাঁ, পরে যত থেকে কথা, কিন্তু মন্দিরে আসার পর থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি এরকম একটা প্রচলিত কথা রয়েছে যে আপনাদের এইখান থেকে শ্মশানে যাওয়ার রাস্তা রয়েছে, মন্দির সংলগ্ন যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে শ্মশানে যাওয়া যায়। তা আমি শুনেছি যে এখান থেকে যারা শ্মশান যাত্রী যারা যান, তারা নাকি মার অনুমতি ছাড়া যান না শ্মশানে। মানে মৃতদেহ নিয়ে যেতে গেলেও আগে মায়ের কাছে এসে অনুমতি নিতে হয়। তার না না, এখানে দাঁড়াতে হয়। আচ্ছা, এখানে দাঁড়ায়, যত মরা যায় মায়ের কাছে যে দাঁড়াবে, আচ্ছা, এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ বিশ্রাম নেবে, নিয়ে তারপরে আবার শ্মশানে যাবে। মানে এটা একদম প্রথাগতভাবে এটা চলে আসছে। প্রথাগতভাবে চলে এসেছে। কিন্তু আগে যখনই তো মরে যায়, পাঁচিল ফাঁচিল ছিল না, মরা এখানে এসে নামবে, এখানে বিশ্রাম নিত। মরা এখানে এসে দাঁড়াবেই। হ্যাঁ, মরা না দাঁড়িয়ে এখানে যাবে না। তার মানে এটা মানে আপনাদের এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের মনের মধ্যে একটা এরকম ধারণা রয়েছে যে মায়ের কাছে একবার হলেও দাঁড়িয়ে সেটা মানসিকভাবে হলেও অনুমতি নিয়ে তারপরে শ্মশান ঘাটে যেতে হবে। আমাদের এই অঞ্চলে যারা মারাটারা যায়, আমাদের অঞ্চলে যারা মারাটারা যায়, বাইরে থেকে যারা যারা জানে, ধরুন আমাদেরও বাড়ি থেকে বডি হয়তো বেরোলো, এসে আমরা আগে এখানে নামাবো। আচ্ছা, ঠিক আছে, 2-1 মিনিট বা 2-4 সেকেন্ড দাঁড়াবো, তারপরে আবার এখান থেকে শ্মশানের দিকে এগিয়ে যাবো। আচ্ছা, এই মন্দিরে আর কোনো বিখ্যাত কোনো ব্যক্তিত্ব বা সাধক যারা এই মন্দিরে এসেছেন, সাধনা করেছেন, তাদের জানা আছে এরকম কেউ, বা তাদের সম্বন্ধে যদি একটু এখানে রামপ্রসাদ এসেছে, সীতারাম ঠাকুর এসেছে, আমার পরাঙ্কুশ মহারাজজিও এসেছে, আরও রামকৃষ্ণ মিশন থেকে বড় বড় মহাপুরুষরা এসেছে। এসেছেন? হ্যাঁ, তারপরে সবাই বড় বড়, আমার তো যতদূর জ্ঞানে জানা এখানে কপিলমুনি পর্যন্ত এসছে। আচ্ছা, মানে যার আশ্রম সাগরে রয়েছে। সাগরে রয়েছে। গল্প শোনা আমার, এই মন্দির দেখবেন 8টা কোণ বিশিষ্ট, 8টা কোণ এদিকে এদিকে দিন, 10টা কোণ, 10 দিক, 10 দিক নিয়ে মন্দির। এটা বিরাট বিশিষ্ট আছে এখানে, বিরাট সাধনার জায়গা এটা। আচ্ছা, হ্যাঁ, এই 8টা কোণ উপর নিচে করে 10 দিক সব মেনটেন করে মন্দির করা আছে। হ্যাঁ, সব সায়েন্টিফিক অনেক কিছু ব্যাপার আছে এখানে, যার জন্য এখানে বড় বড় সাধকরা এসেছে, বড় বড় সাধকরা এসেছে, তপস্যা করেছে। হ্যাঁ, এবং তারা সিদ্ধি লাভও করেছে, মায়ের দর্শনও পেয়েছে। এই আগেই বলেছে এই বিগ্রহ তো অনেক বড় ছিল। 98 সালে ভয়াবহ এক চুরি হয়ে যায় মন্দিরে। আচ্ছা, কিরকম? ভয়াবহ চুরি। তখন মায়ের মন্দিরে যখন চুরি হয়, তখন মায়ের মৃন্ময়ী মূর্তি ছিল, মা তো অনেক বড় ছিল। আচ্ছা, অনেক মানে বড়। আপনি যে বললেন যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর, 12 বছর অন্তর, 12 বছর অন্তর অন্তর যে পরিবর্তন, 12 বছর অন্তর অন্তর যে বিগ্রহ পরিবর্তন হতো, সেই মূর্তি ছিল তখন। মানে এই এখন বর্তমানে যে মূর্তি রয়েছে তার থেকেও আরো অনেক বড়, আরো অনেক অনেক বড়, এর ডবল ছিল। আচ্ছা, এর ডবল ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিরাট মূর্তি ছিল। 22 হাত কাপড় লাগতো, 22 হাত, আমার চোখে দেখা 22 হাত কাপড় লাগতো। আচ্ছা, ঠিক আছে, তা সেই সময় 98 সাল ডিসেম্বর মাস মন্দিরে একটা ভয়াবহ চুরি হয়ে যায়। মায়ের গেট ভেঙে চাবি খুলে মায়ের অলংকার চুরি করতে যায়। আচ্ছা, চুরি করতে গিয়ে মায়ের মৃন্ময়ী মূর্তি ক্ষতি করে দিয়েছিল।
ভেঙে ফেলেছিল ছোটবেলা। মায়ের অত বড় মূর্তি তো, এবার বড় বড় মুটুক গয়না, যত বড় মূর্তি হবে তার তত বড় তত মুটুক বড় হবে, গয়না হবে, তত মুকুটটাও ততটাই বড় হবে। ততটাই সবকিছু বড় বড় হবে, সবকিছুই বড় বড় ছিল। হ্যাঁ, ওই খুলতে গিয়ে, পারতে গিয়ে, চুরি করতে গিয়ে মৃন্ময়ী মূর্তি, মাটির মূর্তি ছিল, ভেঙে ফেলেছিল। মূর্তি পুরো ক্ষতিগ্রস্ত করে দেয়, আচ্ছা, ক্ষতিগ্রস্ত করে দেয়। শিব ঠাকুরও হোক, শিবেরও ক্ষতি করে এখানে দিয়েছিল। প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গ সেটারও, শিবলিঙ্গ না, যে মায়ের পায়ের তলায় যে আচ্ছা, মায়ের পায়ের তলায় যে বাবা শিব মহাদেব, ঠাকুরের যে বাবা মহাদেব পড়ে আছে, যে শুয়ে আছে সব শিব, ওকেও ক্ষতি করে দিয়েছিল, সবাইকেই ক্ষতি করে দিয়েছিল। আচ্ছা, তারপরে আমাদের পরাঙ্কুশ জিউ মহারাজের অনুমতি, ওনার সহযোগিতায় আমরা এই মাকে প্রতিষ্ঠা করি। এই মা ওনার হাত ধরে প্রতিষ্ঠিত। আমার গুরুদেব ত্রিদণ্ডী স্বামী রামানুজিউ পরাঙ্কুশ মহারাজ, আচ্ছা, উনি এই মন্দিরের এই মাকে প্রতিষ্ঠা করে গেছে, ওনার হাত ধরেই সব কিছু। এখনও ওনাদের আমরা এই পরম্পরা মেনে চলি। ওই পরম্পরা ওনারাই এসে কোনো কালী পুজোর রাত্রিরে আবার ঘট প্রতিষ্ঠা করে। উনি যেরকম পূজার পদ্ধতি বিধান দিয়েছিলেন সেই পদ্ধতিতেই এখনো অবধি পূজা চলছে। না, পুজো আদিকাল থেকে আদিকাল থেকে যে পুজো হয়ে আসছে সেই পুজো হয়ে আসছে। আচ্ছা, 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 সেই আমাদের ল্যাটা মাছ পোড়া দেওয়া হয়, সেই আমাদের মাংস দেওয়া হয়, যেরম যেরম আমাদের নিয়ম আছে সেরম সেরম নিয়মেই আমাদের পুজো হয়। সারা বছরের আমাদের একটা নিয়ম আছে। আমাদের অরন্ধনে পান্থভাত দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, যেরকম যেমন নিয়ম, যখন যেরকম মানুষের যেমন নিয়ম, মানুষের মতো আমরা, মানুষের যেমন নিয়ম আছে, মানুষ যেরকম সব রিপু মানে, মাও সেরকম সব রিপু মানে। আচ্ছা, আমি বিভিন্ন মন্দিরে দেখি যে পৌষ মাসে একটা মূলদান করবার একটা প্রচলন আছে। এখানেও মূলদান হয়, এখানেও প্রচুর মূলদান, প্রচুর সারা পৌষ মাস ধরে, সারা পৌষ মাস ধরে মূল পুজো হয়। আচ্ছা, হ্যাঁ, মূল পুজো হয়, ষষ্ঠী পুজো হয়, এখানে সব 8টা ষষ্ঠী পুজো হয়, আচ্ছা, সব কিছুই হয় এখানে। মাকে পুরো একদম নিজেদের মতো করে নেওয়া হয়। আমরা মাকে নিজেদের মতো করে ভাবি, নিজেদের মতো করে। আমরা যেমন আমার বাড়ির যেরকম মা, আমরা যেমন চলি তেমন সেরকম ভাবেই মানি, এইভাবেই আমরা চলি, যে ইনিও আমাদের মা, ইনিই আমাদের সব, ইনিই আমাদের সব। আচ্ছা, আপনি বললেন যে রঘু ডাকাতের যে বাসস্থান সেটা এই মন্দির থেকে খুব বেশি দূর নয়, কাছাকাছি অবস্থিত। এই স্থানটি একটুখানি বলবেন আমাদের, যে কোন জায়গাটাতে অবস্থিত রঘু ডাকাতের এটা বাসস্থান? অবস্থিত হচ্ছে বাগাটি বা মগড়া, বাগাটি, জয়পুর। আচ্ছা, সেই নাম জয়পুর। আচ্ছা, সেই প্রাচীন বাড়িটি কি আজও ওখানে আছে? ধ্বংসাবশেষে ধ্বংসাবশেষে হয়েছে। হ্যাঁ, তা সেটা কি রক্ষণাবেক্ষণের কোনো রকম প্রচেষ্টা হয়েছে? সেটা সেরকম ভাবে কেউ রক্ষণাবেক্ষণের এখনো ব্যবস্থা হয়নি। আমরা একটা রিসেন্ট গত বছরে আমরা একটা ওখানে কালী মন্দির, ওনার একটা বেদি ছিল, আচ্ছা, ওখানে কালী মন্দির, উনি ওনার বাড়িতে একটা গৃহে উনি পুজো করতেন। আচ্ছা, রঘু ডাকাত, বিদু ডাকাত, আচ্ছা, ওনার গৃহেও একটা, বলে না, গৃহেও একটা মা থাকে। হ্যাঁ, নিজের বাড়িতেও প্রতিষ্ঠিত একটা মা ছিল। আচ্ছা, তা দীর্ঘদিন ধরে ওই পুজোটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, ওই পুজোটা আর হতো না। আমাদের ওই গুরুদেব বললাম, গুরুদেবের হাত ধরে, আমার গুরু ভাইয়ের হাত ধরে, ওনার হাত ধরে আমরা আবার সবার সহযোগিতা নিয়ে ওই মন্দিরে আবার ওই পৌষ মাসে প্রতিষ্ঠা করলাম। আচ্ছা, মাকে আবার নতুন করে পুজো করা হলো। আমরা চিন্তা করেছি প্রতি বছরই এই পৌষ মাসে একটা করে পুজো মায়ের করা হবে। আচ্ছা, হ্যাঁ, আবার নতুন করে করা হবে, যতটা রক্ষণাবেক্ষণ করা যায়। আচ্ছা, এই যে মন্দিরটা আপনারা প্রতিস্থাপন করেছেন, এটা তার বাড়ির ভেতরেই তো? হ্যাঁ, বাড়ির ভেতরে, ওটা বাড়িরই একটা অংশ, বাড়ির একটা অংশ, মানে বাড়ির কিছুটা ধ্বংসাবশেষ এখনো রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি বলেছেন যে রঘু ডাকাতের বাড়ির থেকে এই মন্দিরে যাতায়াতের জন্য সুড়ঙ্গ ব্যবহার করতে। হ্যাঁ, তা সেই সুড়ঙ্গ কি আজও আছে? মানে সুড়ঙ্গর খানিকটা এখনো ছিল, বর্তমানেও ছিল। হ্যাঁ, কিন্তু ইদানিং আমি বহুত বছর যাইনি বা দেখিনি কি হয়ে আছে। তবে মানে সুড়ঙ্গর মুখটা কি কোথাও আছে? মানে কোথাও থেকে আমাকে জিজ্ঞেস করে বলতে হবে। আচ্ছা, আমাকে একটু জিজ্ঞেস করে বলতে হবে যে এখন আছে না ওটা বন্ধ করে দিয়েছে।
ঠিক আছে, কেননা বন্ধ এখন হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এখন কেন চারিদিকে ঘরবাড়ি হয়ে যাচ্ছে দাদা, এখন বন্ধ হয়ে যাওয়াটাই সেই স্বাভাবিক। সব তা জায়গা প্রায় আনুমানিক কতটা দূরত্ব হবে এই মন্দির থেকে তার? 2-2.5 কিলোমিটার হবে। 2-2.5 2-2.5 কিলোমিটার। কিলোমিটার রাস্তা। তার মানে 2-2.5 কিলোমিটার ব্যাপ্তি এই সুড়ঙ্গটি ছিল, দিয়ে তিনি যাতায়াত যাতায়াত করতেন করতেন। সেই সময়, সেই সময়তে যাতায়াত করতো। এবং মূলত সেটা ব্রিটিশদেরকে ব্রিটিশদের হাত থেকে এড়িয়ে যাওয়ার এড়িয়ে জন্য, যাওয়ার চোখ জন্য। এড়িয়ে যাওয়ার জন্য। চোখ এড়িয়ে যাওয়ার জন্য এখান থেকে ওখানে চলে আসতো। আচ্ছা, এই যে এত প্রাচীন এবং প্রসিদ্ধ এক মন্দির, যা স্বয়ং রঘু ডাকাত এবং বিদু ডাকাতের হাতে তৈরি এই মন্দির আপনারা দীর্ঘ বহু বছর ধরে যে রক্ষণাবেক্ষণ করছেন, দেখাশোনা করছেন, দীর্ঘ বহু বছর ধরে আপনারা এই মন্দিরের সাথে যুক্ত রয়েছেন, তা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের এই মন্দিরের সমস্ত তথ্য আরও আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে, আরও অনেক ভক্ত সমাগমও বাড়বে। তা আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আমাদের দর্শকদের বা মায়ের ভক্তদের যদি কোনো রকম বার্তা দিতে চান তাহলে দিতে পারেন। মা সবাই ভক্তদের মঙ্গল করুক, মা মঙ্গলময়ী সবাইকে কৃপা করুক, সবাই ভালো থাকুন। ঠিক আছে, জয় মা ডাকাতে কালী। সবাই আসবেন দীপান্বিতা কালী পুজোয়, সকলের নেমন্তন্ন রইল। সকলে মিলে আসবেন, মায়ের পুজো দেখবেন, মায়ের এখানে ভোগ হবে, ভোগ প্রসাদ গ্রহণ করবেন। জয় মা ডাকাত কালী। জয় মা। সত্যি আজ প্রকৃত অর্থেই এই মন্দিরে এসে আমরা যা প্রশান্তি অনুভব করলাম তা অকল্পনীয়। এই সেই মন্দির, যেই মন্দির প্রতিস্থাপন করেছিলেন স্বয়ং রঘু ডাকাত এবং বিধু ডাকাত, যাকে নিয়ে আজকে নানান রকম চর্চা চলছে। কিন্তু এই মন্দিরে এসে আমরা যা প্রশান্তি অনুভব করলাম তা অবর্ণনীয়। এই মায়ের উপস্থিতি মন্দিরের কোনায় কোনায় রয়েছে, এই মন্দিরের প্রত্যেকটা প্রাঙ্গণে এক ইতিহাস লুকিয়ে রয়েছে। এবং ডাকাতি কি শুধু করলেন, শুধু তা তো নয়, তিনি কত মানুষের সেবাও করেছেন, এবং এই অঞ্চলের বহু মানুষ, তাদের যারা পূর্বপুরুষ, তারাও কতটা উপকৃত হয়েছেন সেই ডাকাতের দ্বারা, তাও আমরা আজকে জানতে পারলাম। তো দর্শক, এই মন্দিরে আপনারা অবশ্যই আসবেন। এই মন্দিরে একবার এসে আপনারা রঘু ডাকাতের কাহিনী, রঘু ডাকাতের ইতিহাস স্বচক্ষে দেখে যাবেন, এবং এই মাকে দেখে আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবেন। করুণাময়ী মা, এবং আমি আমাদের দর্শকের প্রত্যেককে বলবো যে একবার হলেও জীবনে যেন এই স্থানটিতে ঘুরে যান। আজকে আমরা এই মায়ের কাহিনী যে দুজন বিখ্যাত ব্যক্তিত্বের কাছ থেকে শুনলাম, রঘু ডাকাতের কাহিনী যে বিখ্যাত দুইজন ব্যক্তিত্বের কাছ থেকে শুনলাম, তাদের কাছ থেকে আমরা এই গল্প শুনে ভীষণভাবে সমৃদ্ধ, এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আজ আমাদের চ্যানেলের এই প্রথম উপস্থাপনা আমরা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম। আমরা চাই আপনারাও আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করুন। এই উপস্থাপনা দিয়ে আমাদের এক যাত্রা শুরু হলো, যেই যাত্রায় আমরা আপনাদেরকে সঙ্গে পেতে চাই। আমরা চাই আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভুল ত্রুটি যা কিছু আছে তা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানান। আমাদের এই চ্যানেলকে আরও ইমপ্রুভ করবার জন্য যা যা উপদেশ আপনার দেবার প্রয়োজন, সেগুলো আমরা আপনাদের চ্যানেলে জানান। আমাদের এই চ্যানেলটা প্লিজ লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলটাকে গ্রো করতে আরও সাহায্য করবেন। আমি অয়ন আজকে আপনার কাছ থেকে বিদায় নিলাম। খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে, আবার একটি উপস্থাপনায়, যেখানে আপনাদের কাছে আরও অনেক নতুন স্থান, নতুন কাহিনী, নতুন ইতিহাস নিয়ে আপনাদের কাছে আসব। ধন্যবাদ।